এই বাংলাদেশের ওয়ানডে ব্যাটিং দেখেন ফেসবুক রিলের কথা মনে পড়ে, স্পেশালি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 58 রানে অল আউটের পর কিছু স্টেডিয়ামের আশেপাশে কিছু মিছিল বা এই ধরনের হয়েছে, দর্শকরা একটু গালিগালাজ করেছে, কিন্তু মানে একদম মুখের সামনে এভাবে এটা আমার মনে পড়ে না। বাংলাদেশ ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হয়েছে শুরুতে, হ্যাঁ 3-0-তে টি-20 জিতে আসতো, তাহলে কিন্তু রিয়াকশন এরকম হতো না। আমি শিওর এরকম হতো না, কারণ লোকে শেষটা মনে রাখে এবং শেষটা দিয়ে হয়তো তারা বীরের বেশে আসতেন। আমি শিওর যদি এখানে মাহমুদুল্লাহ মুশফিকরা থাকতেন, এই 190 রান চেজ করে বাংলাদেশ 7-8 উইকেটে জিতে যেত, অন্তত 6 উইকেটে জিতে যেত। আফগানিস্তানের সঙ্গে ক্লিন সুইপ হওয়ার পরে বাংলাদেশ সম্প্রতি দেশে ফিরেছে। বাংলাদেশ দল বিমানবন্দরে একটু কড়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়েছে। এমনকি আগে ঘটেছে আমার মনে পড়ে না। না, একটা সময় ছিল তোর সোশ্যাল মিডিয়ায় তো এতটা প্রভাব ছিল না, অন এন্ড অফ কিছু ঘটনা ঘটেও থাকতে পারে। আমরা অনেক সময় এগুলো মিডিয়ায় আসতো না বা সোশ্যাল মিডিয়া যেত না, ছড়াতো না, হতে পারে। বাট আমার মনে পড়ে না যে এরকম তীব্র রোষানলে পড়েছে। 2011 বিশ্বকাপের সময় স্পেশালি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 58 রানে অল আউটের পর কিছু স্টেডিয়ামের আশেপাশে কিছু মিছিল বা এই ধরনের হয়েছে, দর্শকরা একটু গালিগালাজ করেছে, কিন্তু মানে একদম মুখের সামনে এভাবে এটা আমার মনে পড়ে না। কিন্তু এই মানে বিমানবন্দরে এরকম রিয়াকশন হোক বা না হোক, মানে ফ্রাস্ট্রেশনটা তো আসলে রিসেন্ট টাইমে বাংলাদেশ অ্যাটলিস্ট ওয়ানডে টিমের উপরে যেটা, সেটা তো আসলে পরিষ্কার। হ্যাঁ, এখানে একটা মজার ব্যাপার দেখ, আমাদের ক্রিকেট কালচার, ক্রিকেট ফলোয়ার যারা আছেন, উইথ অল ডিউ রেসপেক্ট, ওদের একটা মজার ব্যাপারও আছে। এটা যদি উল্টো হতো, বাংলাদেশ ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হয়েছে শুরুতে, হ্যাঁ 3-0-তে টি-20 জিতে আসতো, তাহলে কিন্তু রিয়াকশন এরকম হতো না। আমি শিওর এরকম হতো না, কারণ লোকে শেষটা মনে রাখে এবং শেষটা দিয়ে হয়তো তারা বীরের বেশে আসতেন। এটা মানে আমি দায় দিচ্ছি না কাউকে, আমি বাস্তবতা বলছি। এটা ফ্রাস্ট্রেশন ডেফিনেটলি আছে, এবং স্পেশালি এটা তোর ক্রিকেট ফলোয়ারদের আছে। সোশ্যাল মিডিয়ায় এই ব্যাপারগুলো তোর খুব নেতিবাচকভাবে ছড়ায়। তো যখন আমি তো ফলো করছি ব্যাপারগুলো, আমি অনেক সময় সমালোচনা করছি বা মজা করে লিখছি, দেখা যায় কি এই জিনিসগুলো ট্রল, এই ব্যাপারগুলো পজিটিভিটির চেয়ে বেশি ছড়ায়। তো ছড়িয়ে ছড়িয়ে মানুষের মনে একটা ক্ষোভ দানা বেঁধেছে, সেগুলো মিলিয়ে হয়েছে। আমি জাস্টিফাই করছি না কোনোভাবেই, এটা অ্যাকসেপ্টেবল না। তোর উদাহরণ আমরা দিতে পারি, অনেক দেশে হয়, ধনীর বাড়িতে হামলা, অমুকের বাড়িতে আগুন দেওয়া, ওয়াসিম আকরামের রাহুল দ্রাবিড়ের মতো পার্সোনাল বাসাতে হয়েছে, অনেক জায়গায় আছে এরকম উদাহরণ। বাংলাদেশে সেগুলোর উদাহরণ খুবই কম। তো সেই উদাহরণ আমি দেখছি ফেসবুকে অনেকে সেই উদাহরণগুলো দিচ্ছে। বাজে উদাহরণ তো কখনো উদাহরণ না, তাই না? সো এটা মানে গ্রহণযোগ্য না বা মেনে নেওয়ার মতো না। বাট বাস্তবতা হলো ইট অল কামস উইথ এ প্যাকেজ। তোমার ফেমটা যখন আছে তখন এটাও থাকতে হবে, তোমাকে মেনে নিতে হবে। সো যে ক্রিকেটাররা নাইম শেখ বলি বা নাসির বলি, বা যে ক্রিকেটাররা এটাকে জবাব দিচ্ছেন, এটা আমি তাদের আবেগটাকে সম্মান করি, কিন্তু এটা দিয়ে আসলে লাভ নেই। এটা দেয়া মানে, আমি পার্সোনালি মনে করি, এটা দেয়া মানে তাদের নিজের প্রতি আরো চাপ তৈরি করা, যেটা হচ্ছে অলরেডি। তুই দেখেছিস যে কতগুলো রিয়াকশনের মধ্যে কতগুলো হাহা এবং নিজের কমেন্টগুলো কি। এবং এটা কিন্তু আলটিমেটলি মানুষ, তিনি তো রোবট নন। আমাদের দেশের ক্রিকেটার সাইকোলজিক্যাল আমাদের মতোই তারা। সো তাদের এইসব প্রভাব ফেলবে, তাদের জন্য কিন্তু নিজে আরো চাপ টেনে নিয়ে আসা। এইসব মুহূর্তে সবচেয়ে ভালো উপায় হলো, আমি জানি না তাদের এইসব ক্ষেত্রে তাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা তাদের পরামর্শ দ্বারা কারা দেয় তাকে পরামর্শ, তাদেরকে এইসব ক্ষেত্রে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চুপ থাকা ভালো। সবচেয়ে হলো এটা, যতটা সম্ভব সয়ে নিয়ে পারফরমেন্স দিয়ে কথা বলা। কারণ তুমি তার কথা যদি আমি শতভাগ একমত হই, ধরলাম যে তার সব যুক্তি ঠিক আছে, কিন্তু মানুষকে তুই বোঝাতে পারবি না, জনে গিয়ে বোঝাতে পারবি না, এবং মানুষের এই ক্ষোভটা তুই কমাতে পারবি না। উল্টো যেটা বললাম যে নিজের উপর চাপ নেওয়া হবে, যেটা হয়েছে। সো ওই মোটা দাগে বলতে এটা অবশ্যই জাস্টিফাইড না বা এটা করা উচিত না, কিন্তু ওই ফেমটার সঙ্গে, খ্যাতিটার সঙ্গে, সেই আবেগটার সঙ্গে তুমি যখন তার খ্যাতিটা নিচ্ছ, তখন তোমার তাদের এই ব্যাকল্যাশটা নিতে হবে। হ্যাঁ, কারণ মানে অন্য সময় যদি কিছু জিতে আসতো বা কোনো একটা সিরিজ বা এরকম কিছু, তখনও তো বিমানবন্দরের মানুষ থাকে, তাই না? যাওয়ার সময় এইবারে তারা যাওয়ার সময় যেরকম আবেগ, তার মানে যেটা হয়েছে সেটা জাস্টিফাইড অবশ্যই না, সেটা আপনি বারে বারে বলছেন, আমরাও অবশ্যই বলবো। কিন্তু দিন শেষে তো এইটা, যেহেতু তারা পারফর্মার এবং তাদের ফ্যান ফলোয়ার বলেন বা তাদের খেলা দেখতে মানুষ পয়সা খরচ করে আসে বা পয়সা খরচ করে বসে, মানে দিন শেষে কিছু কোনো না কোনো প্ল্যাটফর্মে তো তাদের সময় থেকে শুরু করে সব কিছু ব্যয় হয়। ভাই মানে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের অবস্থা তো আসলে মানে জুবাইও সেদিন যেটা বলছি 2023 সালের মার্চে, তাই না, ইংল্যান্ডের সঙ্গে মানে এটা আসতেছিল দেশের মাটিতে তো ধরেন একটা ফর্মিডেবল
মানে অ্যাটলিস্ট বাইল্যাটারালে ফর্মিডেবল একটা রেকর্ড ছিল বাংলাদেশে। মানে এরপর থেকে হ্যাঁ অনেক টিম ট্রানজিশনের মধ্যে দিয়ে যায়, অনেক রকমের কিছু হয়, কিন্তু বাংলাদেশের আসলে এই ট্রানজিশন ট্যাকেল দেওয়ার পেছনে আমার যেটা মনে হয়, এই ট্রানজিশন ট্যাকেল দেওয়ার পেছনে আসলে বাংলাদেশের উদ্যোগ কোথায় বা বাংলাদেশের আসলে ইনিশিয়েটিভগুলো সেটা ইট ওয়াজ কামিং, কিন্তু যাদের দেখা উচিত তারা দেখেছে বলে মনে হয় না। তাদের মানে তারা দাবি করতে পারে যে হ্যাঁ আমরা রেডি ছিলাম, কিন্তু তাদের কাজে কিংবা তাদের পদক্ষেপগুলোতে সেই প্রতিফলনটা পড়েনি। সো এখন বাংলাদেশ ট্রানজিশন আমি বলবো না, একটা মানে ওই নতুন মানে পুরোনো কথাই বলতে হবে যে নতুন তলানিতে বাংলাদেশ একটার পর একটা ম্যাচে যাচ্ছে। সো ট্রানজিশন পিরিয়ডও তোর কিছু দিনস থাকে যেগুলোতে তুই আশার ঝিলিক দেখতে পাস। হ্যাঁ এখানে কেউ আমি খুব কেউ দেখতে পাচ্ছি হ্যাঁ কেউ পারফর্ম করবে হ্যাঁ হ্যাঁ মানে এটাই বলছি পারফরম্যান্স নাই তো হয় কি ট্রানজিশন পিরিয়ডে তো তুই একটা 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 দল চলে গেল, আরেকটা দলের প্লেয়ার আসছে, ঠিক আছে, তাদের মধ্যে আমি জানি যে কিছু পারফর্মার আছে বা তাদেরকে নিয়ে আমি ক্যাশ করতে পারি, কিন্তু এই দলে সরি টু সে মানে ওয়ান ডে ফরম্যাটের জন্য ক্যাশ করতে পারি এরকম খুব বেশি ক্রিকেটার আমি দেখছি না যাদেরকে আমি নিয়ে লং রান প্ল্যান করতে পারি। তাদেরকে নিয়ে করতে হবে, মোস্ট অফ দেম তাদেরকে নিয়ে করতে হবে, তাদেরকে আমি কীভাবে করতে পারি, তাদেরকে কীভাবে এই ওয়ান ডে মোল্ডে আবার আনতে পারি সেটা নিয়ে আমি ভাবতে হবে। 2 বছর সময় আছে ওয়ার্ল্ড কাপের জন্য। তো আমরা যদি মানে ব্রেকডাউন করি, মানে বোলিংটা তো আসলে এখনো মানে অবশ্যই চলনসই কিছু কিছু ক্ষেত্রে তো তাদের পারফরমেন্স মানে টপ নচ না হলেও তারা তো বেস্ট এফোর্টটা যে অ্যাটলিস্ট দিচ্ছেন তারা, মানে ওখানে এবং তাদের যে ওই স্কিলটা আছে হ্যাঁ। সেই স্কিলের বহিঃপ্রকাশ তারা দেখাতে পারছে। সমস্যাটা তো আসলে ঘুরে ফিরে মানে আমাদের এটা মোরালেস 3 ফরম্যাটই সেম প্রবলেম, ব্যাটিং ওয়ানডেতে এক্সট্রিম। এখন ওয়ানডেতে সেই ব্যাপারটা আরো এক্সট্রিম হয়ে উঠছে, কারণ দিন শেষে আপনি এর আগেও যেটা বলেছেন যে মিডল অর্ডার ব্যাটার তো এখন নাই, মিডল অর্ডার কোথাও তো দেখি না, তাই না? সো এখানে তো ধরেন কিছু হার্ড কোশ্চেন মানে আমরা যতই করি তাদের তো নিজেদেরকে নিজেদের আস করা উচিত না। ডেফিনেটলি তোর এখন দেখ ওয়ান ডে একটা সময় ছিল বুলবুল ভাই, আকরাম ভাইরা বা তাদের পূর্বসূরি যারা ছিলেন তাদের তখন পরবর্তী তারা আসলে জেনারেশন খুব বেশি ওয়ানডে খেলতেও না, তারা ওই ওয়ান ডেটাই খেলতেন, যেহেতু হ্যাঁ। খেলতেন মানে দেশে ক্রিকেট বলতেছিল ঢাকা প্রিমিয়ার লিগ 45 ওভার 40 ওভার 50 ওভার, হ্যাঁ মানে ইন্টারন্যাশনাল ধরেন এরকম না না মাল্টি ইন্টারন্যাশনাল ফরম্যাট বা খেলে হ্যাঁ এই আমি বলছি টাইপের ছিল তারা না। এসব খেলে মানে ওয়ান ডেটা বাংলাদেশের একটা মজ্জাগত ব্যাপার হয়ে গেছে, সেটার ধারাবাহিকতা অনেক বছর চলেছে। এখন তো টি-20 জেনারেশন এসেছে। আমি গত বেশ কয়েকটা টক শোতে আমি একই কথা বলেছি যে আমার এই বাংলাদেশের ওয়ান ডে ব্যাটিং দেখে এখন ফেসবুক রিলের কথা মনে পড়ে। ফেসবুক রিলগুলো তুই দেখিস, শর্ট রিল, হ্যাঁ দেখি। আমাদের এখন বড় ভিডিও ভালো লাগে না, একটা সিনেমা দেখতে ভালো লাগে না, বই পড়া তো এখন আমার নিজেরই কনসেন্ট্রেশন থাকে না বই পড়তে পড়তে হয়তো মোবাইলে চোখ চলে যাচ্ছে। সো এটা বাস্তবতা। এখন বাংলাদেশের ব্যাটিং এরকম হয়ে গেছে, তারা তো প্রফেশনাল, তাদের এরকম বলে চলবে না, তারা কিন্তু ক্যামিও খেলছে 30 40 50 ক্যামিও খেলছে টি-20 ব্যাটিং এর মতো। টি-20তেও টি-20 ব্যাটিংটা পাচ্ছে না, ওয়ান ডেতে এসে ওই ক্যামিওগুলোই খেলছে আর কি। কিন্তু ওয়ান ডে মানে তো একটা তোর মিনি টেস্ট। ওয়ান ডে মানে ওয়ান ডে ফরম্যাটটাকে এতটা মানে এতটা লালন কেন করা হয়েছে, বা ওয়ান ডে যারা ভক্ত, আমি এখন স্টিল ওয়ান ডের অনেক বড় ভক্ত। কেন ভক্ত? ওয়ান ডের ভিতরে তুই অনেক কিছু ভিতর দিয়ে যেতে হয়। একটা ইনিংস তুই করতে হলে তুই হয়তো শুরুতে অ্যাটাক করলি, তারপরে বিভিন্ন সিচুয়েশন আসবে, সেই সিচুয়েশনের সঙ্গে অ্যাডাপ্ট করা, কখনো তুই সিঙ্গেল নিয়ে খেলবি, কখনো উইকেট পড়ে থাকতে হবে, কয়েকবার দাঁত মুখ বন্ধ করে পড়ে থাকতে হবে, কখনো আবার তোর ঠিক আছে স্ট্রাইক রোটেট করতে হবে, ওই পার্টনারশিপ কমপ্লিমেন্ট করতে হবে, একটা বোলারকে সি অফ করতে হবে, আরেকটা বোলারকে অ্যাটাক করতে হবে, শেষে গিয়ে তুই এক্সেলারেট করবি। তো এটা তো ওই টেস্ট ক্রিকেটেরই একটা ছোট ভার্সন, অথবা টি-20তে ওয়ান ডে হ্যাঁ একদিনের একটা মানে ফার্স্ট টেস্ট, হ্যাঁ ফার্স্ট টেস্ট বলতে পারি। তো সেগুলো করতে হয়, কিন্তু এই আমাদের দলের ব্যাটসম্যানদের মধ্যে সেই জিনিসটা দেখা যাচ্ছে না। এই জন্য আমি ফেসবুক রিলের কথা বলছি যে তারা জাস্ট ছোটোখাটো, সেটা মনে কর 25 বল খেলুক, 30 বল খেলুক, রান 40 করুক, 30 করুক, ওই রকম একটা কিছু করছে। সো ওই যে তোর গ্রাইন্ড করা, ওই ইনিংসটা গড়া, ওই যে প্ল্যানিং, এটার ভিতরে কতটা প্ল্যানিং। এখন তুই একজন মাহমুদুল্লাহ, তামিম ইকবাল, সাকিব, এদেরকে না তুই 1000টা অভিযোগ থাকতে পারে নানান জায়গায়, কিন্তু তারা কিন্তু দেখিয়েছে যে হ্যাঁ কীভাবে এই জিনিসটা করতে হয়। আমি শিওর যদি এখানে মাহমুদুল্লাহ মুশফিকরা থাকতেন, এই 190 রান চেস করে বাংলাদেশ 7-8 উইকেটে জিতে যেত, অন্তত 6 উইকেটে জিতে যেত, হ্যাঁ জিতে যেত। সো এগুলো এই দলটার এই ব্যাটসম্যানদের মধ্যে সেই ক্যাপাবিলিটি দেখছি না। ওই জিনিসটা আর কি যে টি-20তে হয়তো একটা টাফ ফেস থাকে, ম্যাক্সিমাম 4 ওভারের একটা অপোনেন্টের টপ ব্যাট বোলার, রাশিদ খানের কথা বললাম, হ্যাঁ 4 ওভারটাই সি, কিন্তু সেটাও 4 ওভার হচ্ছে 10 ওভার। হ্যাঁ মোমেন্টাম চেঞ্জ করতে টি-20তে তো সময় লাগে। এখানে মানে ওই টাফ পিরিয়ডটা হয়তো কখনো সময় 10 ওভারের হইতে পারে, কখনো 20 ওভারের হইতে পারে, কিছু কিছু ক্ষেত্রে 25 ওভারে এইসব উইকেটে। ওই আর টি-20তে একটা 20 ওভারের ম্যাচে হয়তো ওই টাফ ফেসটা থাকে 3 4 5 ওভারের ম্যাক্সিমাম। তো ওই জায়গাটা হয়তো তুমি যদি দুইটা উইকেটও ফালাও তোমার রিকভারি করার চান্স থাকে, কিন্তু এখানে ওই লম্বা সময় যে ব্যাটিং করা হয়, মিরাজ শেষ পর্যন্ত যেটা বললো, আমাদের এখন লক্ষ্য হচ্ছে 50 ওভার। হ্যাঁ আমি তো 90s ফিরে গেলাম, ছোটবেলায় ফিরে গেলাম। ওইসব আকরাম ভাইরা বলতেন, বুলুন ভাইরা বলতেন, তারপর সুমন ভাইরা বলতেন যে 50 ওভার খেলতে চাই।
এখন তার বাস্তবতা ঠিক আছে, তোর দল 28 ওভার 27 ওভারে অল আউট হয়ে যাচ্ছে, তোর 50 ওভারে খেলতে চাই, কিন্তু বাংলাদেশের ক্রিকেটের বাস্তবতা তাহলে 30 বছর আগে চলে গেলাম না। 50 ওভার খেলার ব্যাপারটা ধরো মানে ওই ইংল্যান্ড মাঝে মাঝে বলে, কারণ এখন তাদের দেখা যাচ্ছে কি হ্যাঁ না তাদের দেখা যাচ্ছে কি ফিনোমেনা যেটা আর কি বাংলাদেশ অনেক খারাপ হ্যাঁ তারা হয়তো মানে অ্যাবাভ 300 একটা স্কোর করছে, বাট স্টিল কিছু বল বাকি রয়ে গেছে। 330 করার পরও তাদের 40 রান শর্ট, হ্যাঁ আর 4 ওভার খেলতে পারলে আবার 40 রান হয়ে যেত। হ্যাঁ সো ওই 50 ওভার খেলা আর এই 50 ওভার খেলার মধ্যে তো আসলে একটা পার্থক্য আছে। ধরুন মানে ওয়ান ডে ধরেন এই ব্যাটিং, আমাদের তো ব্যাটিং এর এই অবস্থা অবশ্যই মিডল অর্ডার ব্যাটার নাই। ট্রানজিশনের কথা একটু আগে বললাম, যেটা আপনি বললেন যে মুশফিক মাহমুদুল্লাহ থাকবে, খুবই স্বাভাবিক। তাদের মানে ব্যাটনটা আসলে এখন কাদের হাতে? আমি তাদেরকে ফিরিয়ে আনার কথা বলছি না, সেটাই বলছি, তাদের ব্যাটনটা তো কারো কাছে থাকতে হবে। দেখ এখানে আমাদের ওই যে প্ল্যানিং এর কথা বললাম, এখন অনেক আগে সময় এসেছিল আসলে তোর ফরম্যাট ওয়াইজ ব্যাটসম্যান তোর গড়ে তোলা। হ্যাঁ এখন বাংলাদেশের রিসোর্স কম, ইংল্যান্ড অস্ট্রেলিয়া বা ইন্ডিয়ার মতো না, রিসোর্স কম, সেখান থেকে আমাদেরকে চেষ্টা করতে হবে, কিন্তু তারপরেও ওই যে স্পেশালাইজড কিছু জায়গা সেগুলো তো ডিসাইড করতে হবে এবং তাদের কারো উপরে ইনভেস্ট করতে হবে। মিডল অর্ডারে একজন সলিড মিডল অর্ডার ব্যাটসম্যান, আমরা টি-20 কথা বলছি, সো একজন ইয়াসির রাব্বিকে আমাদের যেহেতু রিসোর্স কম আবার বলছি যে সো একজন ইয়াসির রাব্বির মতো ব্যাটসম্যানদের আমি বলছি ইয়াসির রাব্বির মতো ব্যাটসম্যান যারা, তাদের উপর তো ইনভেস্ট করতে হবে। চলে আসতে পারে এই সিরিজে চলে আসতে পারে, কারণ টি-20 ন্যাশনাল টি-20 ভালো খেলেছে। ওই ব্যাপারগুলো দেখেছি যেগুলো আমরা সলিড টি-20 ব্যাটসম্যানের মধ্যে চাই, 5 নম্বরে খেলবে, তিনি উইকেটটা ধরছেন, মারছেন এবং শেষ দিকে ফিনিশ করছেন ভালোভাবে। সো মানে জিনিসগুলো আমরা ধারণা করতে পারছি তার ভিতরে আছে, সত্যিকার অর্থে কতটা আছে সেটা তো ইন্টারন্যাশনাল এরিয়ায় আসলে একটা লং রান দিলে তারপরে আমি বুঝতে পারবো, কিন্তু মনে হচ্ছে যে তাদের মধ্যে আছে। তো এই ধরনের ব্যাটসম্যানদের উপর তো ইনভেস্ট করতে হবে। তো আমি যদি এখন কিছু ব্যাটসম্যানকে টি-20 জন্য রাখি, তাদের 2-1 হয়তো আমি ওয়ানডেতে রাখলাম, কিন্তু ওয়ানডেতে ওই যে লম্বা ইনিংস খেলতে পারে, বিভিন্ন ফেজ, বিভিন্ন চ্যালেঞ্জ, বিভিন্ন উইকেটের, বিভিন্ন বোলিং অ্যাটাকের জবাব হতে পারেন, এই ধরনের ব্যাটসম্যানদের তো কিছু বাছাই করতে হবে। তাদের উপর এখনো 2 বছর সময় আছে, ফাইন 2 বছর সময় যথেষ্ট ওয়ানডে বাংলাদেশে আছে, তো এগুলোর মধ্যে তোকে ইনভেস্ট করতে হবে যে তাদেরকে লম্বা রান দিয়ে, ইয়াসির রাবি হোক, মাহিদুল ইসলাম হংকং হোক, তাদেরকে আনা হবে। এই টিম ম্যানেজমেন্ট থেকে একটা ক্লিয়ার মেসেজ দেওয়া হবে যে হ্যাঁ তোমাকে আমি 2027 বিশ্বকাপের জন্য ভাবছি, এই রোলে চাই, এইভাবে তুমি নিজেকে করে তোলো, কি দরকার আমরা তোমাকে হেল্প করবো, সিম্পল একদম ক্লিয়ার মেসেজ, এবং তাকে একটা লং রান দেয়, হ্যাঁ তোমাকে আমি ওই সিরিজ পর্যন্ত খেলাবো। পাকিস্তান সামনে, আয়ারল্যান্ড আছে, আয়ারল্যান্ডে তো ওয়ানডে নাই, পাকিস্তান আছে, নিউজিল্যান্ড আছে আগামী বছর, ইন্ডিয়া আছে, ঠিক আছে, আমি তোমাকে আগামী বছর অস্ট্রেলিয়া ইন্ডিয়া সিরিজ পর্যন্ত তোমাকে আমি খেলাবো। হ্যাঁ এই সময়টা তোমার নিজেকে প্রুভ করার সময় একদম। সো তাহলে তিনি নিজের রোলটা সময় ক্লিয়ার হবেন, তিনি যেমন পার্সোনালি প্র্যাকটিস করছেন তিনি সেটা সেভাবেই প্র্যাকটিস করতে পারবেন, তার কোচদের নিয়ে, ন্যাশনাল কোচদের নিয়ে একটা এইভাবে গড়ে তুলতে পারবেন। সেই কালচার বাংলাদেশে নাই, টু বি অনেস্ট। কোনো দলে মানে ন্যাশনাল টিমে যাদেরকে নেওয়া হচ্ছে, সরি টু সে, এখনো পর্যন্ত তারা দলে চান্স পাওয়ার পর খবর পায় আমাদের কারো কাছ থেকে, সাংবাদিকদের কাছ থেকে, মিডিয়া থেকে। এই 2025 সালে এসে খুবই হতাশা যায়। একটা জিনিস আপনি যেটা বললেন যে ইয়াসিরের নাম যেহেতু বললেন, সে কিন্তু আমার মনে হচ্ছে 2019 বিশ্বকাপের ওয়ার্ল্ড কাপের লং লিস্টে তার নাম ছিল। ওই ট্রাইনেশন তো ছিল আমাদের, ট্রাইনেশনে ওই আয়ারল্যান্ড যেটা বাংলাদেশ জিতেছিল, ওখান থেকে আপনি তারপরে চিন্তা করেন যে তাকে যখন আমরা শেষ পর্যন্ত 2-2.5 বছর টিমের সঙ্গে রাখলাম, তারপর সাউথ আফ্রিকার মনে হয় ডেবু হলো, তারপর একটা ম্যাচ উইনিং ইনিংস, হ্যাঁ ওই ইনিংসটা ম্যাচে মোমেন্টাম ঘুরে দিয়েছে। হ্যাঁ ওই টাইমেই যখন আপনার আমার মনে হয় 2019 থেকে যখন সাকিব, তামিম, মুশফিক যারা আর কি মিডল ওভার ব্যাটিংটার মাস্টার বলা যায় বাংলাদেশ ক্রিকেটে, তারা থাকা অবস্থায় তাদেরকে রেস্ট অ্যান্ড রোটেশনের মাঝখানে দিয়ে তারপর এই প্লেয়ারগুলো যদি এখন আনতে, তাহলে প্রত্যেকের হয়তো আপনার 30টা ইনিংস থাকতো, তখন এই মুহূর্তে আপনার তার একটা সলিড কোর থাকতো। এই মুহূর্তে আপনাকে 2 বছর আগের কথা বলতে হতো না, 27 বিশ্বকাপের কথা বলতে হতো না। ওই লং টার্ম প্ল্যানিংটা আমরা দেখি নাই। আমরা হয়তো খেলানোর পরে আবার দেখা গেছে যে আমরা ওই সিনিয়রদের কাছে ফিরে গেছি, ওই প্লেয়ারটাকে আর আমরা সিস্টেমে রাখি নাই। এরকম করে আমরা অনেক মিডল অর্ডার ব্যাটসম্যান হারাইছি। এখন আমরা কি করতেছি, আমাদের মিডল অর্ডার সাজায় রাখছি হচ্ছে 3জন নাম্বার 6 ব্যাটার, যারা বেসিক্যালি প্রপার নাম্বার 6 ওডিআই ক্রিকেটে, তাদেরকে দিয়ে আমরা 4-5-6 খেলাচ্ছি আর কি। সো তখন আপনি রশিদ খানের হাত থেকে গুগলি স্বাভাবিক, আমরা টি-20 ব্যাটসম্যানকে জোর করে ওয়ানডে খেলাতে চাচ্ছি, ওয়ানডে ব্যাটসম্যান বানাতে চাচ্ছি। প্লাস আপনার যে আর কি যার স্পেশালিটি হচ্ছে যে 35 ওভার থেকে 50 ওভার পর্যন্ত ওই ফেজটা খেলে দেওয়া, তাকে আমরা খেলাইতেছি হচ্ছে 15 ওভারের মাঝখানে, 4 নম্বরে 5 নম্বরে। তখন আপনার ওই এটা আপনি এই সিলেকশনের, ওই বাজে সিলেকশনের কারণে ভাই আপনার পুরো সিস্টেম থেকে একটা মিডল অর্ডার ব্যাটারে হাওয়া হয়ে গেছে, ডিসকাশনই নেই। আপনি কনস্ট্যান্টলি সিলেক্ট করছেন হচ্ছে ওপেনারদেরকে,
ও যারা লিগে হাইয়েস্ট রান স্কোরার লিস্টে থাকতো তাদেরকে আপনি মিডল 4টা 5টা ওপেনার নিয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, আপনি ওইটাতে একবার হয়নি, বারবার নাইম, বিজয় সবাইকে নিয়ে আসা হয়েছে। আপনি নাইমকে চারেও বিজয়কে চারেও খেলাইছেন আপনি জিম্বাবুয়েতে একটা ওয়ানডে সিরিজে নিয়ে, কাজ ও ফর্মে আছে, লিগে রান করছে 1000, আছে ঠিক আছে নিয়ে নেই, চারে খেলা নেই। আপনি তো তখন তো আপনি ওই যে 450 রান করছে, 550 রান করছে লিগে, ওই গ্রাইন্ড যে করছে, ওই ডিফারেন্ট ফেজ যে পার করছে, তাদেরকে তো আপনি অ্যাওয়ার্ড ভালো পয়েন্ট তুই এটা। ওখান থেকে ওইটার রেজাল্ট ভাই আজকে আমরা পাইতেছি। ওইটা আমার মনে হয় 2019 একটা সুযোগ ছিল, কারণ ওই টাইমে আমাদের সিনিয়র প্লেয়ার তাদের পিকে ছিল, তাদের আশপাশে যদি আমরা থাকতো, মানে এরা যদি থাকতো গ্রো হইতে পারতো বাই দেন। এখন পর্যন্ত এখন তাদের একটা 40-50 রান ইনিংসের একটা এক্সপেরিয়েন্স 2019 থেকে বলতেছি। আমি একটু আগেও মানে বলতে নিছিলাম বা জিজ্ঞাসা করবো যে 2023 এর পর থেকেই প্ল্যানিংটা শুরু হয়নি কেন? 23-এ তো তুমি চিন্তা করো, 23-এ তো মুশফিক ভাই, রিয়াদ ভাই তাদের ক্যারিয়ার মানে না মানে অবশ্যই তখন তো ধরো মানে তুমি 19-এর কথা বলতেছো, 23-এ তো আরো বেশি। হ্যাঁ, এরপরে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে কি খেলবে না, সাকিব ভাই খেলবেন কি খেলবেন কিনা, সবকিছুর পরেও তুমি যেটা বলতেছো সেই জিনিসটা তো 23-এর ওয়ার্ল্ড কাপ যখন এরকম একটা ব্যাপার গেছে, এরপরেও মানে 19-এ যদি নাও হয়, এর 4 বছর পরেও সেটাই ওই বোধোদয়টা কিন্তু ঘটে না। বা ধর এই চ্যাম্পিয়ন্স ট্রফির পরিবার কি হয়েছে, ঠিক আছে, ফেব্রুয়ারিতে কি হয়েছে, আমরা তখন ওই আলোচনা করেছিলাম না টি-20 ওয়ার্ল্ড কাপে। তো এখন আপনি নাম বলতে পারতেছেন না, আপনি প্রমোট করেন নাই কাউকে, বলেন নাই যে এই ছেলেটা মিডল অর্ডারে আমাদের মানে আমাদের নেক্সট প্ল্যানে আছে। আমরা কোনো ডিসকাশনে দেখি না, কোনো টিম লম্বা লিস্টে প্লেয়ারদের লম্বা লিস্টে তাদের নাম দেখি না। তো ওইটার রেজাল্ট হচ্ছে এখন। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমার মনে হয় এই ওয়ানডে ডিসকাশনে গত 2-3 বছরে টি-20 এত বেশি খেলা হয়েছে, ওয়ানডে বিকেম সেকেন্ডারি, অলরেডি এটাতে আসতেছে। ওয়ানডে স্কিলও এখন আমাদের এখানে বেশি খুব একটা চর্চা হয় না, সবাই এখন পাওয়ার হিটিং করে। ফরম্যাট ওয়াইজ ফোকাস আমরা কম বেশি দেখছি যে প্রতিটা টিমই মানে একটা ফরম্যাটে এরকম বেশি ফোকাসড হতে গিয়ে অস্ট্রেলিয়ার দীর্ঘ সময় টি-20 হয়তো তাদের ওই ব্যাপারটা এখনো আছে। হ্যাঁ, ইংল্যান্ড মাঝখানে টেস্টের এমন দশা ছিল, মানে ওই তাদের যখন হোয়াইট বল রেভলিউশন, তারপরে টেস্টে এমন ফোকাস করলো যে এইসব ব্যাপার। হ্যাঁ, ইন্ডিয়ারও ধরেন টি-20 নিয়ে একটা ব্যাপার ছিল মাঝখানে, ওয়ানডে তো তারা টিম ওই যে তারা তো একসময় কয় নাম্বার 4 নাম্বার না কয়বার কি বলে আম্বাতি রাইদু থেকে শুরু করে কে হবেন, হ্যাঁ ওয়ার্ল্ড কাপ, এটা তো ছিলই। কিন্তু তাদের আরেকটা ব্যাপার যেটা হয় যে হ্যাঁ এই ফোকাস করলেও তারা অন্য যে ফরম্যাটে ফোকাস করে, মানে ফোকাস সরে আরেকটা যেটাতে দেয় সেটাতে তারা কিছু না কিছু করে। বাংলাদেশের ফোকাস হ্যাঁ বলা হচ্ছে যে টি-20তে হয়তো আমরা কদিন আগে টি-20তে হ্যাঁ ফিনিশার খুঁজে বেড়াচ্ছিলাম, ফিনিশারকে তারপরে যখন ফিনিশার ওরকম আসলো, তারপরে দেখা হলো কি তারা এখন মিডল অর্ডার, তাই না? এবং হ্যাঁ টি-20তে এরকম আমরা হ্যাঁ এর আগেও বলছি যে ওয়ানডে অ্যাটলিস্ট এই ফরম্যাটটা তো বাংলাদেশের টেমপ্লেট ফরম্যাট, এইখানে যখন হবে তখন খুবই স্বাভাবিকভাবে তোমার ডোমেস্টিক, তোমার সিস্টেম, তোমার চিন্তা ভাবনা। এবং বাংলাদেশ এখন অন্য ফরম্যাটে এমন কি করছে যে ওয়ানডে থেকে তাদের ফোকাস নড়ে না, সেটাই। এবং তোর ফোকাস নড়ে যে মানে এমন না যে খুব প্ল্যান করে তো এরকম কিছু করেছে তা তো না, তাই না? সেটাই। এবং ঠিক আছে টি-20 তোর খেলতে হবে, টি-20 খেলছিস, খেলা কম মানে একটা বড় না, খেলা কম সেটা তো গ্লোবাল ফেনোমেনা। এখন তো ওয়ানডে এটা তো ওয়ার্ল্ড কাপ ভিত্তিক হয়ে গেছে সব। হ্যাঁ, মানে যে ওয়ার্ল্ড কাপ আসবে তার আগে বাইলেটারাল গুলো তারা ওইভাবে করে গুরুত্ব পায় ডোমেস্টিক্যালি। হ্যাঁ, আমার ঢাকা প্রিমিয়ার লিগ গত 2-3 বছর এরকম গুরুত্ব পায় না। তুমি বাংলাদেশের টপ ফাস্ট বোলার কেউই ঢাকা প্রিমিয়ার লিগ খেলা হয় না। তারা এটারও অনেক কারণ আছে, তো যে সময় খেলা হয় যে উইকেটে খেলা হচ্ছে, ওটা ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য কোন অ্যাঙ্গেল থেকে এইখানে হচ্ছে ব্যাপারটা যে ওই যে প্রপার প্ল্যানিংটা। আমি এখানে তুমি একটু আগে যেটা বললা যে এই প্লেয়ারটা আমার লাগবে, এই প্লেয়ারটাকে আমাকে এখানে পুশ করতে হবে, কারণ ওই ওই রকি মানে ইংল্যান্ড তাদের সিলেকশন নিয়ে তাদেরও এটা কথা হয় যে হ্যাঁ কাউন্টিতে সে দিনের পর দিন টপ উইকেট টেকার হচ্ছে, হাইস্ট রান গেটার হচ্ছে, কিন্তু তাদের নিচ্ছে না। সো রকির এক্সপ্লেনেশনটা ছিল এমন যে সেটা হইলে আমরা সবাই জানি যে কাউন্টিতে কখন কোন উইকেট থাকে, কখন সুইমিং কন্ডিশন, কোন পর্যায়ে কী নিছে, শুধুমাত্র ওই জিনিস দেখলে তাদের স্কাউটিং থেকে শুরু করে সিলেকশন সব কিছু এখন যেমন যে লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট লাগবে। আমার মার্কুট ইনজুর, আমার ওরকম একটা বলার লাগবে। সো এই স্পেশালিটি বা এই ক্যারেক্টারিস্টিক ওখানে কাউন্টি হাইয়েস্ট উইকেট টেকারকে নিয়ে আসবে না, কিন্তু আমাদের ক্ষেত্রে ব্যাপারটা তো হ্যাঁ আমি বলছি না যে আপনি কালকে ইংল্যান্ডের মতো চিন্তা করবেন বা আপনার সিস্টেম ইংল্যান্ডের মতো হয়ে যাবে, কিন্তু এটা তো ভাই প্রসেসটা তো শুরু করতে হবে একটা পর্যায় থেকে। হ্যাঁ, তো শেফিল্ড শিল্ডে ব্যানক্রফট সিজনের পর সিজন রান করে গেছে, ম্যাক্সওয়েল করেছে, ম্যাক্সওয়েল খেলেছে, তারপর তোর হ্যান্ডসকম করে গেছে, নেওয়া হলো কি কনস্টাসকে, কেন তাদের একটা স্পেসিফিক তাদের একটা প্ল্যান ছিল হ্যাঁ বুমরাকে করার জন্য।
তো এগুলো হলো তো থট প্রসেস। আমাদের তো ওই যে জাস্ট রান দেখে স্কোরার তালিকা দেখে এখন হয়তো তারা ওইটা শুধরানোর চেষ্টা করতেছে, কিন্তু আমার একটা বিরাট ক্ষতি হয়ে গেছে না, এবং 7-8 বছরে ওই সিলেকশনে বিরাট ক্ষতি হয়ে গেছে। একটা কালচার, একটা মেসেজ চলে গেছে পুরো সিস্টেমে যে তোমার ন্যাশনাল টিমে আসতে হলে তোমাকে টপ অর্ডার ব্যাটিং করতে হবে, কারণ রান দেখাতে হবে। এমনও প্লেয়ার আছে যাদের আমরা ডিসকাস করতেছি, লাস্ট ইয়ার মোহামেডানে 3 ব্যাটিং করছে, সে জানছে, সে বুঝতে পারছে যে আমাদের খেলতে হলে আমাদের ন্যাশনাল টিমে খেলতে হলে রান করতে হবে, অথচ সে কিন্তু নিজের নাম করছে হচ্ছে গত 2 বছর ডোমেস্টিকে 4-5-এ মিডল অর্ডার, তারপরে বিপিএল ওই একই জায়গায়। তো সেখান থেকে আপনি যখন রান করেন, তখন আপনি যখন অথরিটি ক্রিয়েট করলেন, আপনার ইয়ে হলে টিমের মধ্যে সিনিয়র প্লেয়ার হলেন, আপনি 3-এ ব্যাটিং করা শুরু করেন। তো এইটা হচ্ছে ভাই কালচার। সো আপনি এই জিনিসটা আমাদের ক্রিকেটে কিভাবে ঢুকে গেল, কিভাবে বের হবে এখান থেকে, এটা একটা এই জিনিসটা এটা কি এতটা হার্ড? ধরেন আমি যদি বুঝতাম যে হ্যাঁ আমাদের ডিস্ট্রিক্ট কম্পিটিশন পুরা দেশে ছড়াই সেটাই হচ্ছে, যেমন ধরেন এনসিএল হবে, কে কোথায় কি খেলতেছে, হয়তো আমি বুঝতেছি যে আপনার ল্যাক অফ রিসোর্স। প্রিমিয়ার লিগ হয় 3টা মাঠে, সেটা হচ্ছে একটা ভেন্যুতে, মানে একটা জায়গায় 2টা মাঠ, তার মধ্যে না ওইটা তোর একটা ক্লিয়ার কমিউনিকেশনটা দরকার, পুরো সবকিছু সমন্বয় দরকার। তোর রব কি ম্যাচ টিমে ম্যাজিক দিতে তিনি সমন্বয়টা করছেন যে হ্যাঁ কাউন্টি টিমগুলোর কাছে বার্তা যায়, আমার কিন্তু মার্কুটকে আমার ফিফথ টেস্টে লাগবে, তার আগে তাকে কি ইয়াদের চাই, তারা দরকার পড়লে সেকেন্ড ইলেভেনের ম্যাচও খেলায়। হ্যাঁ সেকেন্ড ইলেভেনের ম্যাচও খেলায়, কিছু ওইটাই, তাই না? তো এটাই তো সিলেক্টর বা ক্রিকেট অপারেশন সিলেক্টরদের দায়িত্ব, টিম ম্যানেজমেন্টের দায়িত্ব যে ঠিক আছে আমি স্পেসিফিক, আমাদের তো রিসোর্স আরো কম, ওদের মধ্যে এত সমস্যায় পড়তে হয় না, এই প্লেয়ারগুলোকে চাই, এবার তুমি ইয়াসির রাব্বিকে ওই অমুক দলে 4-5 খেলাবে, যতই তোর ক্লাবের দাবর থাকুক, যতই তোর বিভাগের দলের দাবর থাকুক, হ্যাঁ ওকে অমিত হাসানকে তুমি 4-এ খেলাবো, এখানে আমার এই পজিশনের দরকার, এই সিজন কোটা 4-এ খেলাবো। থেকে বললে, বোর্ড থেকে বললে, ম্যানেজমেন্ট থেকে বললে, সেটা কি উপেক্ষা করতে পারবে? ঠিক আছে, একটা দুটো ম্যাচে তোর পরিস্থিতির দাবি মিটিয়ে তো কি করতে হবে, কিন্তু ওই স্পেসিফিক রোল সেও তখন জানবে হ্যাঁ ঠিক আছে আমাকে ন্যাশনাল টিমের এই রোলটা যেহেতু ভাবা হচ্ছে, তো আমাকে সেভাবে পারফর্ম করতে হবে। এই মেসেজগুলো তো সব লেভেলে, সব ক্লাব, ডিস্ট্রিক্ট, ডিভিশন, সব লেভেলে সার্কুলেট করতে হবে, কিন্তু সেইটা তো নাই। সিলেক্টররা কি ভাবছেন, আন্ডার 19 সিলেক্টররা কি ভাবছেন, জুনিয়র সিলেক্টর থেকে সিনিয়র সিলেক্টর, ডিভিশনাল, হ্যাঁ এগুলো তো কোনো সমন্বয় আছে বলে আমার মনে হয়। ন্যাশনাল টিমই তো নাই, আমি নিচে থেকে কিভাবে চিন্তা করি? না, নিচে থেকে তুমি চিন্তা না করো তাহলে উপরে পাওয়া বেশ যাবে। কয়েকটা ইনসিডেন্ট ঘটছে না, একটা প্লেয়ারকে নিচ থেকে উপরে 4-এ নামায় দেওয়া। হ্যাঁ হ্যাঁ, লাস্ট মুভমেন্টে এমন অবস্থা হয়েছিল, সে ওয়াশরুমে গেছিল, ওই মুহূর্তে একজন ওপেনার আউট হয়েছে, তাকে জোর করে টানে বের করে প্যাড পরে তাকে 4-এ নামানো হয়েছে। আর আগের দিন তাকে একদিনও বলা হয় না, বললাম না যে ওটা করতে কেউ শান্তি দেয়। গত 6 মাসে তাকে কখনোই নতুন বলে প্র্যাকটিস করতে দেওয়া, মানে করার সুযোগ করে দেওয়া হয় নাই, যে অকেশনালি তোর ওই রোলটা প্লে করতে হইতে পারে না। আপনি তাকে যে নেটে নতুন বলে ফেস সুইং শাহিন আফ্রিদি টাইপের বলার ফেস করতে হবে, সে করেই নেই কখনো, কিন্তু তাকে 4-এ খেলায় দেওয়া হচ্ছে, 3-এ খেলায় দেওয়া হচ্ছে। মানুষ তো ন্যাশনাল টিমে ব্যাকআপ হিসেবে রাখতে গেলেও ওগুলা করে যে হ্যাঁ তোর এটা রোল, কিন্তু তোকে এটাও করতে হইতে পারে। হ্যাঁ আমার কখনোই দেখবা না যে মানে ফাস্ট বোলাররা বোলিং করতেছে, শরীফুলরা বোলিং করতেছে, ওই ব্যাটারটা উপরে ব্যাট। তাহলে এই যে আলোচনা হয় তোর এত খুব ইন্টেন্সিটি দিয়ে প্র্যাকটিস হচ্ছে, আমরা দেখছি ঘাম ধরাচ্ছে একদম ইয়ে, তো বাট পারপাসফুল প্র্যাকটিস তো হচ্ছে না, মানে আমি পজিশন এবং সিচুয়েশন স্পেসিফিক প্র্যাকটিস তো হচ্ছে না, তাই না? তাহলে আমার কোচিং স্টাফদের কাজ, জাস্ট খালি বুকিশ কিছু আমার যদি দিনের পর দিন রশিদ খানের তোর গুগলি রশিদ খানের কি হয়েছে, টপ স্পিন লেগ স্পিনও তোর মানে তোর বুঝতে পারতেছে না অনেকে, তো তারা যদি হাতিয়ে পড়তে না পারে তাহলে এখন মানে সেটা সমাধান কি? ধরেন আমরা তো অনেক গল্প শুনে আসছি, এখনো আমরা দেখি হ্যাঁ ব্যাটাররা অনেক ইন্টারভিউ, অনেক জায়গাতে বা অনেক রকমের গল্প তো আসে যে হ্যাঁ এরকম ট্যাকল দেওয়ার জন্য কি। দিন শেষে রশিদ খানের মতো স্পিনারদের ক্ষেত্রে সহজ একটা বলা হয় যে ভাই সবকিছু বল গুগলি হিসেবে চিনতে পারো। তুমি ইনসাইড দ্য লাইন খেলো, তোমার ডিফেন্স মানে সেকেন্ড লাইন অফ ডিফেন্স ওরকম 2টা থাকবে, ব্যাট প্যাডের মাঝখানে গ্যাপ থাকবে না, অ্যাটলিস্ট তুমি যদি লেগ স্পিনও হয় ওরকম মিস করে বাইরে চলে যাচ্ছে, হ্যাঁ সেই অপশনটা থাকবে। তুমি স্টাম্প হবা মানে বোল্ড হবা না, অথবা এলবিডব্লিউ হবা না, তাই তো? হ্যাঁ তুমি এস্ট হতেই পারো, কিন্তু সেটা তো ওরকম শার্প একটা ডেলিভারি হতে হবে, ওইটুকু তো তোর ইনস্ট্যান্ট কিছু করতেই হবে। শেষ ওয়ানডেতে রনবি 3টা উইকেট, 3টাই তো না। আমি হৃদয় সাইড 2টা, মানে হৃদয়টা কি একটু ফাস্ট কোথায়, ফাস্ট বল খেলছে, ফ্রন্ট ফুটটা কোথায়, তার ব্যাট কোথায়, ব্যাট আসতেছে কোথায়, তিনি মানে অফসাইডে খেলার জন্য তিনি ধরে নিয়েছেন যে এটা গুগলি হবে না, তিনি ধরে নিয়েছেন যে হয়তো লেগ স্পিন হবে বা বাইরে চলে যাবে, তার পজিশন অলরেডি কিন্তু তিনি সেখানে চলে গেছে, হ্যাঁ শার্প গুগলি। সাইফ এতক্ষণ ধরে খেলেছেন, তারপরে তুমি তোর গুগলিটা করতে পারেন না। সাইফেরও তো এই সিরিজে একদম পজিটিভ তো সাইফই, একমাত্র পজিটিভ সাইফই, কিন্তু তারপরেও তুই দেখ 3টা ছক্কা 2টা 4, যখন 54 বলে 43, হ্যাঁ
অত তো বলে ফেলেন ভাই। না সেটাই তো স্ট্রাইক সামনে এটাও হবে না, এটা দেখতে হবে বলে আমি বলছি স্ট্রাইক রোটেশনটা কোথায়। ঠিক আছে, তোর পাওয়ার প্লের মধ্যে অনেক সময় যেহেতু ফিল্ডিং ক্লোজ থাকে অনেক সময় স্ট্রাইক রোটেশন একটু টাফ। পাওয়ার প্লে শেষেও কিন্তু তিনি স্ট্রাগল করছেন। হ্যাঁ, তারপরে হিস্টোরিক্যাল বাংলাদেশের মুসলিম বললাম আমরা সেই অনেক আগে থেকে স্পেশালি সাইফের ক্ষেত্রে আরো এক্সট্রিম। সাইফের ক্ষেত্রে তো বরাবরই ভালো শট খেলেন। ওই জায়গাগুলো দেখলাম মানে বড় শট খেলেন, সেই জায়গাগুলো আসানিত হয়েছে, একটু জোনটা বেড়েছে, পাওয়ারটা বেড়েছে। কিন্তু ওই সফট হ্যান্ডে তিনি যেগুলো খেলছেন শর্ট ফিল্ডারের কাছে খেলছেন, ওই সফট হ্যান্ডে অনেক সময় খেলতে পারছেন না। ওই যে গ্যাপ একটু নাচ করা, একটু ট্যাপ করে দৌড়ে, ওই ব্যাপারগুলো তাও না তাদের দেখা যাচ্ছে না তার মধ্যে। মানে তিনি কিন্তু বেশ রিল্যাক্স আছেন, কারণ তিনি ভাবছেন যে ঠিক আছে একটা বল পেলে ওই যে আমি ওই চোখ ধারণা একটা শর্ট খেলবো, বল ফেলে কিন্তু 6 মেরে একটা 4 মেরে আমি কাভার করে খেলবো। এই সিরিজটিতে মনে হচ্ছে অন্যরা এত খারাপ করেছে এটা চোখে লাগছে না। একটা বড় দলের সঙ্গে বড় বোলিং অ্যাটাকের সঙ্গে এক্স্যাক্টলি তোর বড় মঞ্চে গিয়ে এগুলো কিন্তু তখন চোখে লাগছে। এবং ওয়ানডেতে ধরেন আপনি যখন এরকম একটা ইনিংস খেলবেন, হোয়াই নট, মানে কনভার্সন তো হচ্ছে না। হ্যাঁ, কনভার্সনও হচ্ছে না আলটিমেটলি, যেটা তো প্রথম ম্যাচে মিরাজ এবং হৃদয়ের ক্ষেত্রে হয়েছে। একটা পর্যায়ে পর্যন্ত আমি বললাম যে ঠিক আছে তারা লিমিটেড খেললেন, তারপর তো তোর কনভার্ট করতে হবে সেটাকে। 80 বলে 50 করেছিস, এটা মোটেও আইডিয়াল না। তারপরেও যদি তুই এটা কাভার করে শেষ পর্যন্ত 110 বলে 100 বা 110 বলে পর্যন্ত ইব্রাহিম জাদদান যেটা করে সেই ইনিংস খেলতে পারলেও বলতে পারিস, কিন্তু তুই 80 বলে 50 বলে আউট হয়ে যাস তার তো হলো না। তো কনভার্ট করাটা ইম্পর্টেন্ট। শেষে আপনি প্রেসার শোক করলেন, আপনি রিবিল্ড করলেন, সব কাজ শেষ। প্রেসার শোক করে তুমি টিমমেটদের প্রেসারে ফেলে চলে গেলে, হ্যাঁ, তারপরে আপনি ওই অপোজিশনের উপর প্রেসার দিবেন। সেটা রাশিদ খান কালকে একজন আমার বলতেছিল যে মানে রাশিদ খান শুধু নিজে উইকেট নেয় না, আরেকজনকে নেয় না। এটা তো ধরো যে ভাই সেই চামেন্ডাবাজ খেলাতে ধরো সবাই থেকে শুরু করে ওইটাই বোলিংটাই তো তাই না, দিন শেষে তো তাই। মানে ওটা বলছি কারণ মুরলির উইকেট আর চামেন্ডাবাজের উইকেট, কিন্তু বলা হয় যে মুরলির অনেকগুলো উইকেট হচ্ছে, ভাসেরও। সেটা তো সব পার্টনারশিপ বোলিং এর ক্ষেত্রে। তো ওই জিনিস তুমি যখন ব্যাটিং করবা, এবং আমার তো ধারণা বা দিন শেষে এখন মনে হয় যারা ব্যাটিং করছে তাদের মধ্যেও তো আসলে ওরকম একটা কোনো প্ল্যানিং বা কিছু, কারণ কে কাকে বলবে তাই না, মিডল অর্ডারে ওই জিনিসটা দেখো এটা একটা স্কিলেরও ব্যাপার, কিন্তু হিউজ স্কিলের ব্যাপার, হিউজ সাইকোলজিক্যাল ব্যাপার। আর লাস্ট ম্যাচে হলো বাংলাদেশ ক্রিকেটের একটা ঐতিহ্যগত সমস্যা লাস্ট ম্যাচে শরীর ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এই তো পারফেক্ট। এটা হলো যে আমি শুনলে খুব হাস্যকর শোনাবে, কিন্তু এটা বাস্তব। কারণ ওই তখন হলো মন চলে এসে বাড়িতে কোনো রকমের সিরিজটা পারে, তুই 11 দেখলে বুঝতে পারছিস, বডি ল্যাঙ্গুয়েজে বুঝতে পারছিস যে কোনো রকম এখন বাইরে যেতে পারলে বাঁচি এরকম। এবং অলরেডি সিরিজ হেরে গেছে, ওই কারণটাও কাজ করার কিছু নাই। এখানে ক্যাপ্টেনের কথাও আসে, সেখানে ক্যাপ্টেনের কাজ দিতে হবে। ক্যাপ্টেনকে তোর ইন্সপায়ার করতে হবে এইসব মোমেন্টগুলোতে। ক্যাপ্টেনকে অনেক জায়গায় ক্লুলেস লেগেছে আমার একটা জায়গায়, এগুলো আসলে বলাও ঠিক না, কিন্তু টিভিতে দেখছিলাম শামীম একটা মিসফিল্ড করেছে, না মিসফিল্ড না, থ্রোটা ঠিক মতো করতে পারেনি। মাঠে এরকম হয় অনেক সময়, তিনি একটু আয়েসে ছিলেন আর কি, একটু হেরে ধরে যাচ্ছেন, হাসছিলেন, চোখ করে আসছেন, পিছন দিকে সহানুভূতি বলছেন শামীম কি করতেছিস, একটু শান্ত, ভালো করে ছোট করতে পারতেছে। আমার এগুলো হয় বলার মিরাজের হঠাৎ মনে হচ্ছে যে তারও আমার কিছু বলতে হবে, শামীম তুই কি করতেছিস, তিনজন দেখে বলতেছে। তো আমি এটা বললাম এই কারণে যে তাকে ওই যে অথরিটি বা সিচুয়েশনের কন্ট্রোলটা নেওয়া এটা তাকে মনে হচ্ছে না। তো এইসব জায়গায় তুই জানিস যে হ্যাঁ লাস্ট ম্যাচে সিরিজ হেরে যাওয়ার পরে পরের দিন ফ্লাইট দেশে ফেরার, এই সময় অনেকেই আছে লম্বা সময় এশিয়া কাপ থেকে শুরু করে এই সময়, তো শরীর ছেড়ে দিবে, এই দিবে বাংলাদেশ ক্রিকেটের বাস্তব এটা। তো ক্যাপ্টেনের চ্যালেঞ্জটাই তো সেখানে। হ্যাঁ, তুই ইন্সপায়ার করবি টিম ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন সবাই মিলে লাস্ট ম্যাচ লাস্ট ফাইট খেলার একটা প্রাইডের জন্য খেলি এবং অ্যাটলিস্ট কিছু একটা নিয়ে যাই। ওই যদি জিততো, আমি জাস্টিফাই করছি না, কিন্তু জিততে হলেও কিন্তু কালকে হয়তো ব্যাকলাসটা এয়ারপোর্টে এরকম হতে হতো না। তো সেটাই বলছি, তো এখানে ক্যাপ্টেন টিম ম্যানেজমেন্ট সবারই দায়িত্ব আছে। ক্যাপ্টেন আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করলাম ওয়ানডের, এই ক্যাপ্টেনও যথেষ্ট জাজ করার মতো সময় হয় নাই, কিন্তু যতটুকু দেখেছি এটা অ্যালার্মিং। গোটা দলের উপর অথরিটি কর্তৃত্ব বলতে আমি খবরদারি কথা বলছি না, অথরিটি তোর আদায় করে নিতে হয়। অথরিটি তুই বলে প্রতিষ্ঠা করতে পারবি না, যাই এটা কর ওইটা কর, এটা না। হ্যাঁ, তার প্রেজেন্স, তার পার্সোনালিটি এসব দিয়ে সেটা তার আদায় করে নিতে হবে, এবং পারফরমেন্স আদায় করে নিতে হবে, তাকে পারফর্মও করতে হবে। মিরাজ এখন যে ক্রিকেট খেলছে, মানে উইথ অল ডিউ রেসপেক্ট, এটাতে তাকে আমি সব কন্ডিশনে, সব ফরম্যাটে, সব অপোনেন্টের এগেন্স্টে তাকে আমি 11-এ রাখতে পারবো না। এই তার এখনকার ব্যাটিং বলে কিছু অপোনেন্ট কিছু উইকেটে আমি তাকে রাখতে পারবো যেমন দরকার। সো তাকে কিন্তু ওইটা তোর জাস্টিফাই করতে হবে, দলের জায়গাটা জাস্টিফাই করতে হবে, প্লাস পারফরমেন্স দিয়ে তোর রেসপেক্ট আদায় করে নিতে হবে, টিমমেটদের অথরিটি আদায় করে নিতে হবে, নাহলে মানে বিগ অ্যালার্ম। যেটা বলতেছেন সে যদি ক্যাপ্টেন না থাকে, সে অল কন্ডিশন প্লেয়ার না, এই এখনকার পারফরমেন্স না, কিছুদিন আগেও ছিল, কয়েক বছর আগে, তখন তো হ্যাঁ রোলটাও একটু ডিফারেন্ট ছিল। এক্স্যাক্টলি, তাই না?
7-8 নম্বর দিন ব্যাট করছেন, হ্যাঁ মানে সাপোর্টিভ বোলার, ধরেন সাকিবের দিন শেষে হ্যাঁ ওই ইন্ডিয়া সিরিজটা অসাধারণ খেলেছেন আফগানিস্তানের সাথে হ্যাঁ খেলেছেন। আন্ডার 19 অলরাউন্ডার আমরা দেখেছি। তারপরে লম্বা একটা সময় মিরাজের ব্যাটিং ক্যাপাসিটি কতটা ইউটিলাইজ করা হয়েছে বা তিনিও ব্যাটিং নিয়ে কতটা, সেটা আপনিও বলছেন, আমরা ওই নিয়ে আলোচনা করেছি। কিন্তু 5 নাম্বার নো ওয়ে, নো ওয়ে। এখনকার ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট যেখানে পৌঁছে গেছে 5 নম্বরের জন্য মানে তিনি তার এই ব্যাটিং দিয়ে যোগ্য না, রেডিক্যাল চেঞ্জ করতে হবে তাকে। যদি 5 নম্বরে খেলতে হয় সাউথ আফ্রিকার কন্ডিশনে, জিম্বাবুয়ের কন্ডিশনে, যদি 5 নম্বরে তাকে 5 নম্বরের দাবি কি এখন তোর? তুই গিয়েই শুরুতে তোর খুবই প্রোঅ্যাক্টিভ হতে হবে, তুই দ্রুত সিঙ্গেল নিবি ইন জেনারেল কথা বলছি, তারপর তো সিচুয়েশন বিভিন্ন রকম থাকে, দ্রুত সিঙ্গেল নিবি, পার্টনারশিপ বিল্ড আপ করবি, অড বাউন্ডারি মারবি, শেষটাও এখন তা তোর শেষের সীমানা কিন্তু বেড়ে গেছে এখন। হ্যাঁ, তো ডেথ ওভারের সীমানা বেড়ে গেছে, তো তোর ওখানে পাওয়ার হিটিং করতে হবে, দ্রুত রান করতে হবে, সেটা কি মিরাজ করতে পারছেন? মানে দিন শেষে ওয়ানডে বলেন, ওয়ানডে বিশেষ করে ওয়ানডের মিডল অর্ডার তো একটা স্পেশাল রোল, তাকে শুরুতেও যেতে হতে পারে, মাঝখানের ওই যে ওই ইনিংস যেটা জুবাই বলে যে খেলা বানানো, ওই ব্যাপারটাও হতে পারে, এবং শেষে গিয়ে এক্সেলারেট করে ওরকম একটা গ্র্যান্ড ফিনিশ, সেই জিনিসটাও করতে হতে পারে। সো এই জিনিসটা তো খুবই একটা স্পেশালাইজ। এখানে আপনি কাউকে তো জোর করে ঠেলে দিলেই না, এখানে তোর এবি ডিভিলিয়ার্সের জায়গা, অ্যান্ড্রে ক্লাসনের জায়গা, ধরলাম শ্রেয়াস আয়ারের জায়গা, আমি জাস্ট ক্যাপাবিলিটিগুলো হচ্ছে ওই ধরনের প্লেয়ার হয়তো আমরা পাচ্ছি না, হয়তো ব্রেভিসরা খেলছেন, স্টাফসরা খেলছেন এখন, তাই না? সো ব্রুক খেলছেন, সো ওই ধরনের ব্যাটসম্যানশিপের জায়গা। তো সেখানে এখন সরি টু সে, আমি যদি নিজেকে প্রমাণ করার জন্য, দলের জায়গা প্রমাণ করার জন্য, কিছু রান করার জন্য এখানে খেলি, মানে ওই রানগুলো নো ইউজ, সিরিয়াস অফ নো ইউজ। তাহলে এই জিনিসটা ধরেন তাকে যখন ক্যাপ্টেন্সি দেওয়া হলো, তারপর পুরোনো আলোচনায় যেতে হয় না আপনার ঘুরে ফিরে ওইসব আলোচনায় যাওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই, তখনই করে রাখছে, তাই না? এগুলো তো জাস্ট রেজাল্ট। কেন আমি উত্তর খুঁজে পাই না। আমি মিরাজের প্রতি আমি এতই বলছি না, মিরাজ কারণ মিরাজ তো ধরেন একটা সময়ও মানে হ্যাঁ, তাকেও একটা মানে একটা অকার্ড অফ সিচুয়েশনে ফেলে দেওয়া হয়েছে। মানে শান্ত, ঠিক আছে, তারপর শান্ত তোর মাঠে যথেষ্ট ইনভলভ থাকেন, দেখছি ফিল্ডিং, ফিল্ড প্রেসিং, বোলিং, আগেও সবসময় ছিলেন, এখন এটা তার ন্যাচারাল তিনি থাকেন। কিন্তু তার জন্য একটা বড় ধাক্কা হয়ে এসেছে, ক্যাপ্টেন্সি চেঞ্জ করা প্লাস যে প্রক্রিয়া চেঞ্জ করা হয়েছে, এবং তার রেকর্ড ওয়ানডেতে ঠিক, এবং মানে ক্যাপ্টেন হওয়ার পর তার এখন র্যাডিক্যালি উন্নতি হয়েছিল, তাই না? তিনি এটা এনজয় করেন, তিনি সিরিয়াসলি এনজয় করেন সেই রোলটা। তিনি তার এটা ন্যাচারাল বোঝা যাচ্ছে, সেই অথরিটি, ওই যে অথরিটির কথা বললাম, এটা তার ন্যাচারালে আছে। সো মানে আমার কি দরকার ছিল না, হি ওয়াজ নট ডুইং গ্রেট, অসাধারণ তিনি কিছু তিনি করছিলেন না ক্যাপ্টেন্সিটা, দলের সামগ্রিক অবস্থা। ওয়ানডে ডাউনফলটা তখনও ছিল, হ্যাঁ, বাট হি ওয়াজ ডুইং ওকে। এবং জানতাম যে হ্যাঁ, আর ব্যাটসম্যানশিপের কথা বললে আমরা যে ওই ইনিংস বিল্ড আপের কথা বলছি, ওটা একমাত্র বাংলাদেশ বলে একমাত্র আমি বলবো, একদম সবাইকে বিবেচনা নিয়েই বলবো, এই মুহূর্তে একমাত্র শান্তরী আছে। এই সিরিজটা খুব খারাপ খেলেছেন তিনি, দুইটা সিরিজই খারাপ খেলেছেন, কিন্তু একমাত্র তার ব্যাটিংই আছে যে ওই টেম্পারামেন্টটাও ওরকম, এক্স্যাক্টলি। তো লম্বা ইনিংস খেলা, একটা সেঞ্চুরি, আমি জানি যে হ্যাঁ, বাংলাদেশের কেউ যদি সেঞ্চুরিটা করতে পারে, সেটা শান্ত, 90 করতে পারে, সেটা শান্ত করতে পারে, তাছাড়া অন্য কারো উপর সেই ভরসা আমি করতে পারি না। তো তাহলে আমি তাকে কেন, আমি আমার কি দরকার ছিল আমার চেঞ্জ করা? হ্যাঁ ভাই, এবং এটাও মানে কি অ্যালার্মিং ব্যাপারটা ছিল তখন, যে চেঞ্জ করতেই হবে, এতটা জরুরি কেন ছিল, এবং এই প্রক্রিয়া কেন হলো? ধরেন এটাও বুঝতাম যে হ্যাঁ, ইন্ডিয়া ওইরকম ক্যাপ্টেন্সি চেঞ্জ কদিন আগেও করেছে, কিন্তু সেটা করেছে কখন? যখন রোহিত শর্মা 27 ওয়ার্ল্ড কাপ খেলবে কি খেলবে না, তার যে বয়স, তার যে ক্যারিয়ারের পর্যায়ে, তাই না? ফ্যান্টাস্টিক। এবং সেটা কিন্তু আমরা কে, হ্যাঁ সেটাও শুভমান গিল, আমি মানে শেষ করি, সেটাও যদি বাদ দেস, দিস ইজ দ্য টাইম, সেটাই, হ্যাঁ দিস ইজ দ্য টাইম, দিস ইজ দ্য টাইম, সবকিছুই আছে। আর আমরা বিরাট হতো 36 বছর বয়স, ঠিক আছে, আমি আই ক্যান গিভ ইট এ থট, ওকে 38, ঠিক আছে, একটু ভাবতে পারি। না, কোহলিকেও তো ওইভাবেই, হ্যাঁ বলছি, কোহলিকে ওইভাবেই করা হয়েছিল। রোহিত তো 87 গিয়ে 40 হবে ওই সময়, সো নো ওয়ে, এই রিস্ক তুমি রোহিত কেন, ব্রাডম্যানকে নিয়েও নিতে পারো না, তাই না? মানে এখন তোমার এত, হ্যাঁ, যদি ব্যাটসম্যান হিসেবে রোহিত খেলতে পারেন, ফাইন, তিনি তো ক্যাপ্টেনকে কমপ্লিমেন্ট করবে, অসুবিধা নেই, কারণ ক্যারিয়ারের ওই পর্যায়ে ওই প্লেয়ার নিজেও তো বলতে পারবে। পারফেক্ট সময় তারা ইন্ডিয়া ডিসিশন নিয়েছে। আমাদের বাস্তবতা, আর যেটা বলছি, মানে দিন শেষে কোন দুজন প্লেয়ার যারা সেম ব্যাচ, তাই না, যারা আন্ডারলাইনের লেভেল থেকে খুব ভালো ট্রেন্ড বলে আমরা মনে করি। যাই হোক, মানে বয়স, ক্যারিয়ার, মানে মোটামুটি তো সো একজনকে মানে কেন প্রয়োজনীয়তা তারই বা কেন ছিল, এবং সেটা যদি হয়ও তাহলে বেস্ট অপশন কি? এবং যখন এই ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে, বিসিবির পক্ষ থেকে ফাইন বাই দিয়েছেন বা ক্রিকেট অফিসে দেওয়া হয়েছে, কোনোটাই কিন্তু কনভিন্সিং না। লজিক, তুই ক্রিকেটের যে কোনো ডিসিশনের বিষয়ে লজিক দিতে পারিস, লজিকগুলো সঙ্গে একমত হতে হবে তাও না, কিন্তু মানে সেন্স মেক করতে হবে।
কোনো লজিক কি তোর মনে হয়েছে যে হ্যাঁ একটা ক্লিয়ার থট প্রসেস ছিল তাদের পেছনে? এখন কথা বলতে হ্যাঁ বলতে না আছে না যে একটা ক্লিয়ার থট প্রসেস আছে, এই কারণে স্পেসিফিক শান্তর এই ঝামেলাটা ছিল, এই কারণে মিরাজকে দেওয়া হয়েছে। সিম্পল কারণ হতে পারে যে 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন তারা দিতে চায়, এখন তাও জানি না যে টেস্টে কি হবে, সেটা তো এখন সেটাও জানি না। শান্ত যে এরকম তাছাড়া এই জিনিসটাও তো প্রপারলি জানায় ক্যাপ্টেন যদি আমি দিতে চাই সেটাই বা কেন, সেটার পিছনে একটা থট ক্লিয়ার থট প্রসেস থাকতে হবে। হ্যাঁ আপনার বাস্তবতা এমন হইতেই পারে, আমরা হয়তো প্রিফার করে হয় অল ফরম্যাট ক্যাপ্টেন না হলে হোয়াইট বল আর রেড বল। আপনি যদি ওইটা নাও করেন, আপনি যদি 3 জনকে 3 ফরম্যাটে দেন, তবুও তো হইতে হবে হ্যাঁ আমার এখানে বাস্তবতা এরকম, আমার রিসোর্স এরকম, এই জিনিস মানে অ্যাটলিস্ট দিন শেষে এটা তো সেন্স মেক করতে হবে। এবং ক্যাপ্টেন্সির অনেক ব্যাপারগুলো আছে। আমি আবারও বলছি যে মিরাজ আন্ডারম্যান জিতেবেলে চমৎকার ক্যাপ্টেন ছিলেন, তারপরে ডোমেস্টিক ক্রিকেটে ক্যাপ্টেন্সি করেছেন, বিপিএল ভালো ক্যাপ্টেন্সি করেছেন, ঠিক আছে, কিন্তু ক্যাপ্টেন্সির খুঁটিনাটি ব্যাপারগুলোতে তাকে ইন্টারন্যাশনাল লেভেলে বাংলাদেশের মতো একটা ট্রিকি দল, প্রফেশনাল না ট্রিকি দল, প্রফেশনাল দল হলে ডিফারেন্ট হতো। তো ট্রিকি দলকে ক্যাপ্টেন্সি করার জন্য অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড যে ডিসিশন নেওয়া, যে অথরিটি নেওয়া, আমার দলকে খেলাবো আমি, সেটার জন্য যে ফাইট করা কোচের সঙ্গে, টিম ম্যানেজমেন্টের সঙ্গে, টু সাম এক্সটেন্ট এখন হয়তো না, বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে একসঙ্গে ফাইট করতে হতো, সেটার জন্য যে অথরিটি, যে পার্সোনালিটি দরকার, সেটা তাকে গ্রো করতে হবে। আর সেই গ্রো করার সময়টা আমরা তাকে দিতে পারবো কিনা, সেটা আমরা অ্যাফোর্ড করতে পারবো কিনা, সেটারও কথা। আমি মাশরাফির উদাহরণ, সাকিবের উদাহরণ এখানে আসতে পারে, আমি বলছি না যে তাদের মতোই হতে হবে, কিন্তু তার বন্ধু যে ক্যাপ্টেন ছিল সেই ওই জিনিসটা করতো। হ্যাঁ সেটাই বলছি, সে ফাইট করতে টিমের জন্য, একটা প্লেয়ারের জন্য ফাইট করতো। ওইটাই তো মানে পার্সোনালিটি ডিফারেন্স থাকবে, কিন্তু পার্সোনালিটি থাকতে হবে। সেটা মাশরাফির মতো হোক, সাকিবের মতো হোক, মুশফিক, রিয়াদ বা তামিমের মতো হোক, তাদেরও ছিল ডিফারেন্ট পার্সোনালিটি, ওদের কথা বারবার ঘুরে আসছে। শান্তর ছিল, লিটনের এখন ভালোভাবে আছে। লিটন কিন্তু খুব যে পারফর্ম করতে পারছেন অসাধারণ তা না, কিন্তু তিনি কিন্তু টিমের সমীহটা রেসপেক্ট আদায় করতে দিতে পেরেছেন, তার অথরিটি দিয়ে, তার কিছু ডিসিশন মেকিং দিয়ে, অন দ্য ফিল্ড চমৎকার ক্যাপ্টেন্সি করে। স্কিল সেট জানে যে উনি কি করতে পারেন, হ্যাঁ ওই রেসপেক্টে আছে। হ্যাঁ তিনি যেদিন খেলবেন ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান আমরা জানি, এটা তো আছে। ওই জিনিসটা অনেক বড়, এটা বললাম সেই বিশ্বাসটা তিনি দলের ভিতর দিতে পেরেছেন, কিন্তু ডিসিশন মেকিং দিয়ে হ্যাঁ ওকে ব্যাক করছি, ওকে নিচ্ছি, কিছু সিলেকশন আনছে, অন ফিল্ড ক্যাপ্টেন্সি, তার বোলিং চেঞ্জ থেকে শুরু করে স্পেসিফিক সব কিছু বিষয়ে তুমি দেখবি যে চিন্তা আছে, সেটা কাজে নাও লাগতে পারে, চিন্তা আছে, স্পেসিফিক লজিক পাওয়া যায়, এবং সেটা তো আমরা যেমন বুঝি প্লেয়াররা তো আরো ভালো বুঝি। সো তিনি ওইভাবে রেসপেক্ট আদায় করে নিচ্ছেন, তো সেগুলোর প্রতিফলন তোর থাকতে হবে। ওই সবচেয়ে বেশি ভাই রেসপেক্টটা আসা হচ্ছে ভাই ওন পারফরম্যান্স থেকে। সেটা তো আগেই বললাম যে পারফরম্যান্স বাংলাদেশের মতো দলে পারফর্মিং ক্যাপ্টেনের বিকল্পই নাই। হোয়াট লিডন ক্যান ডু, এটা টিমের সবাই এইটা তার প্রথম রেসপেক্ট, এটা হচ্ছে সবচেয়ে বড় রেসপেক্টের মাত্রা। আপনি যেটা মেনশন করলেন, মিরাজ যদি ওটা না করতে পারে, বা যেটা এখন করতে পারতেছে না, যদি না হয়, চেঞ্জ না হয়, তাহলে টিমের ভিতরে যদি একটা আলোচনা থাকে সাইফুল্লাহ যে নিজেরই এবং নিজেও বলতেছি যে ক্যাপ্টেন এটা পাড়ার দলগুলোর সাথেও তুলনা করলে বলা যায়, কিন্তু আলটিমেটলি তো তাই এরকমই হয় যে ক্যাপ্টেন নিজেরই নাই, আবার আইসালা ডায়লগ মারতে সিম্পলি বলতেছে, এরকম মন মানসিকতা থাকতে পারে। যেটা মনে করতেছে জুবাই শ্রীলঙ্কা থেকে আমাদের ওই অনলাইন শোতে যেটা বললো যে মিরাজ নাকি বলছিল যে আপনারা বোধহয় খুশি হন নাই হ্যাঁ আমি ক্যাপ্টেন হওয়ার শ্রীলঙ্কায়, তাই না? ও না, ওটা তো এখানে হ্যাঁ হ্যাঁ ওটা তো এখানে মানে এই ফার্স্ট প্রেস কনফারেন্স, প্রথম প্রেস কনফারেন্স, হ্যাঁ হ্যাঁ সরি না, ওখানে গিয়ে তখন তুমি বলছিলা যে সে খুব জাতিগত সমস্যা, কোশ্চেন করা মানেই যে মানে তাকে ডাউট দেয়া না, এটা অনেক বুঝতে পারে। কোশ্চেন করা মানে তো কারণগুলো বোঝার চেষ্টা করা, বা স্পেসিফিক কিছু আছে সে থট প্রসেসটা বোঝার চেষ্টা করা। কোশ্চেন করা মানে এই না যে হ্যাঁ তুই চলে না, বা তোর পিছনে তোর উপর আমার প্রচুর ডাউট আছে, এরকম তো না। পয়েন্ট মর্গানকে ইংল্যান্ড কি কখনো সরাতো? অ্যাটলিস্ট ওই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত, মানে ওই 22-এর টি-20 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত, কিন্তু সে নিজে ওই নেদারল্যান্ডসের ওইখানে বসে হোটেল রুমে বসে তার মাথায় কেন আসলো? কারণ দিন শেষে সে পারফর্ম করে না, কারণ দিন শেষে এখনকার দিনে এসে তো মাইক ডেয়ারলি আসবে না যে আপনি শুধু ক্যাপ্টেন হিসেবে কাউকে খেলাবে, এরকম অনেক আসছে, বাট হি ওয়াজ স্পেশাল, রাইট? হি ওয়াজ স্পেশাল। হ্যাঁ ওই ছোটবেলায় পড়তাম যে ইংল্যান্ড হলে ক্যাপ্টেন সেট করে, তারপর টিম করে অস্ট্রেলিয়া হলো টিম করে ক্যাপ্টেন। তারও আগে তো ওই যে প্রিন্স টিস ওগুলো অনেক ব্যাপার ছিল, ইন্ডিয়া তো একটা ছিল 11 ভার্সেস 10, সেই এটা তো একটা ব্যাপার থাকি আর না। দিন শেষে ইয়ান বোথাম আর বব উইলিসকে যখন ট্যাকল দিতে হবে, এবারে সামলাতে হবে একই টিমে, তখন তো ওরকম একজনকে লাগবে, তাই না? হ্যাঁ রয় ভাই, মানে ওয়ান ডে এখানে ইয়ান বোথাম আর ইয়াকে বব উইলিস, সেটা তুমি ভালো হতে হবে ভাই। ইয়ান বোথাম ঠিক আছে, বব উইলিসের নাম কেউ শুনেছে না মানে ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ ওইটাও আসলে ওই আলোচনায় যাওয়া যাবে না। তবে ওয়েস্ট ইন্ডিজ মানে এই সব কিছু কি আসলে
সবাই ভুলে যাবে যে মিরপুরের এখন তো মিরপুরেও জিতবে ভাই, উইকেট কি সেটা জিতবে কিন্তু দেখ মানে ঠিক আছে উইকেটের গভীরে আমি যাচ্ছি না, কিন্তু বাংলাদেশ 300 জিতে তারপরেও বাংলাদেশের এটা বুঝতে হবে বা উপলব্ধি করতে হবে যে সেটা তো আপনি বলবেন বরাবর, এটাই হওয়া উচিত, যে ভুলে যাওয়া উচিত হবে না, কিন্তু আমার কথা হচ্ছে বাস্তবতা বড় অ্যালার্মিং জায়গা হলো তো এর সামনে অনেকদিন ওয়ানডে নাই, ঠিক আছে, তারপরে তো তোর আয়ারল্যান্ডের সঙ্গে টেস্ট, তারপর টি20 ওয়ার্ল্ড কাপ, বিপিএল হবে, টি20 ওয়ার্ল্ড কাপ হবে, কারণ টি20 এর মূল্যে চলে যাবে। টেস্টেও আপনি চিন্তা করেন আগে ক্যাপ্টেন আসবে, হ্যাঁ, তারপরে হচ্ছে মুশফিক ভাইয়ের 100 টেস্টের একটা সেলিব্রেশন, সবকিছুর একটা ব্যাপার আছে। ওই সিরিজে একটাই আলোচনা, হ্যাঁ, এবং ক্যাপ্টেনকে সেই জিনিসও কিন্তু আলোচনাই নেই, মুশফিক ভাইয়ের সেলিব্রেশন, ক্যাপ্টেন্সি নিয়ে আলোচনা। ঠিক আছে, ওগুলো হতে পারে। আমার কথা হলো যে ওই যে হারায় যায়, দেখলে মানে ওয়ানডে হারাই যাবে, মার্চে যখন পাকিস্তান আসবে তখন আবার এখানে বসে আমরা হয়তো এই আলোচনা করবো যে হ্যাঁ কি হবে ওয়ানডে। তুমি চিন্তা করো যে কোনো একটা ম্যাচে বা 3টা ম্যাচে শান্তর স্টার্টটা 70-80 গেল, একজন লেফট হ্যান্ডেড ব্যাটার ওই লেগ স্পিন ফেসটা পার করে দেবে, রাশিদের লেগ স্পিন ফেসটা পার করে দেবে। বাংলাদেশ যদি মনে করে যে পার স্কোর করলো, বলিং দিয়ে জিতে, কিন্তু আমরা এই ডিসকাশন করতাম না, কিন্তু প্রবলেমটা ঠিকই থাকে, মিডল ওভারে ওই প্রবলেমটা ঠিকই থাকে। আজকে যদি এখানে আমরা 3-0 জিতি, জিনিসটা হয়তো এত বাজেভাবে এক্সপোজ না হলে হয়তো এরকম হতো। প্রথম ম্যাচে ধর হৃদয় আর সাথে সামনে একটা রাইট হ্যান্ডেড রাশিদের সামনে, যারা কেউ গুগলি পড়তে পারে না ঠিক মতো, ওখানে যদি লম্বা ইনিংস খেলে দিত এই এত বাজে এক্সপোজ হইতো না। সেটাই প্রথম ম্যাচে হৃদয় আর মিরাজ ধর আউট হয়ে গেল, পরের দিকে কেউ ভালো করে খেলেছে, মোটামুটি একটা স্কোর ম্যাচ জিতে গেল, দ্বিতীয় ম্যাচে 190 রান চেস করে 8 উইকেট হারিয়ে 2 উইকেট জিতে গেল, তাহলে সিরিজ জিতা হয়ে গেল। তখন হয়তো এত ডিসকাশন আমরা, কিন্তু প্রবলেমটা থাকে কারণ আফগানিস্তানে তো আসলে ওরকম ব্যাপার, প্রথম ম্যাচটা হেরে গেলে তারাও মোরালি হয়তো অনেক কিছু চিন্তা করতে হবে, ব্যাটিং নিয়ে তো দিন শেষে, বাট স্টিল তাদের ওয়ানডেতে ওই মিডল অর্ডারে ওই জিনিসটা আছে যেটা টি20 তে তাদের হয়তো না, যে কারণে রেবাচ্চা আছে, হাসপাতালে সাইডে আছে, সেটা হচ্ছে ধরেন যে এখন দুইজন পেডিগ্রিওয়ালা ওপেনার আছে, দে ক্যান প্লে লং, এবং তারপরে তুই দেখ রামান্দুল্লাহ গুরবাজ রান করছে না এখন খুব বেশি, কিন্তু এই যে রান করছে না সেটার জন্য তিনি ব্যাটিংটা অ্যাডাপ্ট করার চেষ্টা করছেন, মানে তোর লং ইনিংস খেলা ইব্রাহিম জারদানের মতো বলেছেন, আমি এই যে ইয়াটা শুনছিলাম ট্রটটাকে বলছেন যে তুমি উইকেটে থাকো, যেহেতু এমনিতে শর্ট কিন্তু পছন্দ করেন, যেহেতু হচ্ছে না, একটা ফেজ আছেই ব্যাটসম্যানদের, এরকম অফ ফর্ম আসবে, উইকেটে সময় কাটিয়েছেন তিনি, তাই না, সময় কাটানোর চেষ্টা করেছেন অ্যাটলিস্ট, ওই পার্টনারশিপটা তো করেছেন, তাই না, বড় ইনিংস হতে খেলতে পারেন, পার্টনারশিপটা করেছেন, হ্যাঁ। সো এই একটা পেশনে আমাদের এবং এই জিনিসটা তারা জানে যে নিচে নবী আছে, ওরকম না, ব্যাপারটা হচ্ছে এটা তো আসলে বোধ হতে থাকা উচিত, একজন ব্যাটার নিজেও গিয়ে বলবেন, কোচও তাকে বলবেন, তাই না, এই ধরেন আমার ভাই আমি করতে পারছি না, আমি কি করব, সেই জিনিসটা তো অ্যাটলিস্ট গিয়ে বলতে হবে, এবং সাথে সাথে তোমারও নিজেকে কিছু বানাতে হবে যে হ্যাঁ আমি দিন শেষে এটা করবো, তাই না। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপারও আছে, আমাদের কিন্তু খুব ভালো ব্যাটিং করছে, মানে ডেফিনেটলি ব্যাটিং কোচ গিয়ে গুলে খাওয়ালেও লাভ নাই, তোর মানে উইকেটে গিয়ে তো ব্যাটসম্যানদের খেলতে হবে, কিন্তু খুব ভালো ব্যাটিং করছে এখন লাগবে, এটা বাংলাদেশ নীল ম্যাকেঞ্জির সময় যেরকম ব্যাটিং করেছে এখন কি সেরকম ব্যাটিং করছে, লাগবে, এগুলো তো উপকরণ, তো সহায়ক উপকরণ, তাই না, ব্যাটসম্যান ঠিক আছে, ওর সমস্যা যাবে কার কাছে, আমি সালাউদ্দিন ভাইয়ের কাছে যাবো, ফাইন যাও, তোমার কমফোর্ট ফিল করছে যাও, কিন্তু আমার একজন ওইরকম ওয়ার্ল্ড ক্লাস কোচও লাগবে যে আমাকে, যার উপর আমি ট্রাস্ট করতে পারি এতটা যে আমি ঠিক আছে আমার টেকনিক্যাল কিছু অ্যাডজাস্টমেন্ট আমি করতে পারি তার উপর ট্রাস্ট করে, এবং আমি জানি যে হ্যাঁ তিনি যেটা বলছেন এটা করলে যদি করতে পারি আমি তাহলে আমার কাজ লাগবে, এই ট্রাস্টটা কিন্তু প্লেয়ারদের জন্য, ব্যাটসম্যানদের জন্য ছোটখাটো টুইকের ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট। এবং দিন শেষে হ্যাঁ ওই যে আমরা মাঝখানে একদিন আলোচনা করছিলাম না, আমরা এরকম তারা কাদের সঙ্গে কাজ করছে, ইনফ্যাক্ট আপনি মানে ওরকম ফিল্ডিং কোচকেও বিদায় করে দিচ্ছেন যে এখন একটা টিমের হেড কোচ, এবং অ্যাসোসিয়েট হইলেও না না ইজ ডুইং ওয়ান্ডারফুলি ওয়েল, তাই না, সুপার, তাই না, সুপার। সো আপনি কোন কোচগুলাকেও আপনি এরকম জাস্ট খালি হয়তো কারো একটা কোনো একটা প্লেয়ার বা কোনো একটা কারো একটা কথা শুনে হ্যাঁ আর চলে এই হয় ওই হয় সেই হয়, বোলিং কোচ তো আমরা কিংস্টন ডোনাল্ড সবাইকে তো ছেড়ে দিয়েছি, মানে লাকিলি তারপর ঠিক আছে মানে পাওয়া গেছে, কিন্তু হ্যাঁ এখন তো ধরেন এই সময় এইসব পাওয়াও তো মুশকিল, হ্যাঁ স্পেশালি যেভাবে তাদের বিদায়টা হয়, ডোনাল্ডের ওই যে পুনেতে যেদিন লাস্ট ম্যাচের আগে পুনেতে তিনি আসতেন না প্র্যাকটিসে, ওই ফোনে তার সঙ্গে আমার দীর্ঘক্ষণ কথা ইন্টারভিউ করলাম, তারপরে অফ দ্য রেকর্ডে প্রচুর তার কথা বোঝা যাচ্ছে যে বাংলাদেশকে তিনি ফিল করেন, তিনি থাকতেন কি না থাকতেন পরের কথা, বাংলাদেশকে তিনি ফিল করেন, ছেলেগুলোকে এই তাসকিনের কান্না বা দেশি ইবাদতের সঙ্গে তার কথা হচ্ছে, ইবাদতের যে হাহাকার
তো এই জিনিসগুলো তিনি ফিল করছেন, তো তাদেরকে আমরা রাখতেও পারি না, ভালোভাবে বিদায় দিতে পারি না, এই আর কি। মানে অ্যাটলিস্ট সেটা রাসেল ডমিঙ্গো হোক, সেটা হচ্ছে মানে যেই হোক, স্পেশালি নীল ম্যাকেঞ্জি, আমি তার কথা ভালো মানে ওয়ার্ল্ড কাপ ব্যাটিং কোচ, মানে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটিং কোচ। বিরাট কোহলির সাথে পার্সোনালি কাজ করে, ব্যাঙ্গালোরের ব্যাটিং কোচ, মানে গ্যারি কাস্টেন একাডেমি। দিন শেষে ভাই কিছু কিছু ক্ষেত্রে তো তোমার আসলে ওই কোচদের দরকার আছে, এবং কিছু কিছু কোচদের ওই ব্যাপারটাও এরকম যে তাদের সাথে লং টার্ম আপনার কাজ করতে হবে, না হলে আপনি কিছু পাবেন না, তাই না? জাস্ট খেলে একটা পাওয়ার হিটিং কোচের একটা এক মাসের ক্যাব না, ওইটা 3 সপ্তাহের একটা, তাই না? ওই যে নামে যেটা বলছে যে এখন তাহলে কি মানে স্ট্রাইকরেট বা সিঙ্গেল কোচ নিতে মানে ওইটা এনে রনিবে ভালো বলতে হবে। ওইটা আনার পরে বাংলাদেশে গত 2 বছর একমাত্র কনসিস্টেন্ট অ্যাক্রস ফরম্যাট ব্যাটার তার ফর্মেন্স। হ্যাঁ একদম, হ্যাঁ, সেটা নাম না বললেও হবে যে ভাই, সেটা তো বুঝেই যায়। কিন্তু দিনশেষে এখন ধরেন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জিতলেও আমরা যেটা বা আপনি যেটা বলতে চাচ্ছেন যে সমস্যা তো আসলে থেকেই যাবে, এবং এই রিয়ালাইজেশনটা আসা উচিত, সেটা ওয়ান ডে আগামী 6 মাস খেলা হোক বা না হোক, মানে থাকুক বা না থাকুক। কারণ দিন শেষে আপনাকে তো হ্যাঁ ওয়ান ডে যতই সোকল ব্যাকওয়ার্ড ফরম্যাট হোক, যতই ওরকম হোক, দিন শেষে আপনাকে তো খেলতে হবে। ওয়ার্ল্ড কাপ আসবে, তখন খেলতে হবে না, ওয়ার্ল্ড কাপ আবার হাহাকার শুরু হয়ে যাবে, 2027 সালে আসবে, প্যানিক করা যাবে না। 2031 এবং দিন শেষে আসবে, এখনো মানে পিনাকল তো এটাই ওয়ার্ল্ড কাপ। ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপ বলতে টেস্ট চ্যাম্পিয়নশিপ হোক, টি20 ওয়ার্ল্ড কাপ হোক, ওয়ার্ল্ড কাপ বলতে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, এটা প্লেয়াররাও স্বীকার করতে বলেছে অনেকে। তো আমি প্যানিক করতে পারি, বাংলাদেশ টিম প্যানিক করতে পারে কি, বাংলাদেশ টিম না, বাংলাদেশের ওভারঅল এনভায়রনমেন্ট, যে বিসিবি যে তোর ইটা দিয়েছে, যে লিস্টটা দিয়েছে, সামনে এতগুলো খেলা আছে, ওটা হলো প্যানিকের একটা নমুনা বলে আমি মনে করি। যখন এই যে আলোচনা হচ্ছে যে বাংলাদেশকে বাছাই করবো, খেলতে হবে, এই করতে হবে, সেভাবে দুই একজন হয়তো মিস ইনফরমেশন কিছু নিউজও করেছে, আমি শুনলাম, দেখি নাই, শুনলাম। তো এটা মানে কি যে তাই বিশ্বকাপ বাছাই করবো, খেলতে হবে, একটু ব্যাপার। এখন তারা বোঝাচ্ছে যে না, অনেক খেলা আছে, অনেক খেলা থেকে সমস্যা নেই, কিন্তু অনেক খেলা তো জিততে হবে, তো ভাই অনেক খেলা থাকলেই তো হবে না, জিততে তো হবে। এবং মানে সেটা তো দিন শেষে র্যাঙ্কিং তো শুধু জিততেই হবে, কার সাথে কোথায় জিততেছেন সেটাও সেটাই বলে। তুমি আমি আয়ারল্যান্ডের সঙ্গে 3টা জিতলো, আমি 1 পয়েন্ট পাবো কিনা সন্দেহ। হ্যাঁ, কারণ সবাইকে এখানে ডেকে এনে হ্যাঁ, তো বুঝে বলছি আমার জিততে হবে, তোর ইন্ডিয়ার সঙ্গে, মিজোরামের সঙ্গে সিরিজটা জিততে হবে। তো এগুলা, কিন্তু আমি প্যানিকের কথা বলছি এই কারণে যে বাংলাদেশের দেখাচ্ছে যে এতগুলো ম্যাচ আছে, তার মানে বাংলাদেশের মাথার মধ্যে জিততে হবে, বোর্ডের মাথার মধ্যে, টিম ম্যানেজমেন্টের মাথার মধ্যে ওইটা প্রসেস কিন্তু থাকবে না। তখন শর্টকাট, আমি বলছি 2 বছর সময় আছে, বেশিরভাগ দল এখনো পর্যন্ত সেই ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিক প্ল্যান করা শুরু করে। ইন্ডিয়া মাত্র শুরু করলো, একে দিয়ে আরো কাছে গিয়ে শুরু করবে, কারণ তাদের সেই ক্যাপাবিলিটি, সেই প্লেয়ার রিসোর্স সবকিছু আছে। অস্ট্রেলিয়া হয়তো 6 মাস আগে শুরু করবে, শুরু করে ব্যাপারগুলো ধরবে। আমাদের জন্য ভাই 2 বছরও কম সময়। হ্যাঁ, সো একটা লং টার্ম, যেহেতু কিছুই নেই এখন, কোনো বেজই নেই ওয়ান ডে টিমে, সো তোকে এখন থেকেই সেই প্ল্যানটা করতে হবে, দীর্ঘমেয়াদী প্ল্যান। আমি যদি বাছাই করবো খেলতে হয় খেলাম, বিসিবি এটা কেন দেওয়ার জন্য ছিল আমি জানি না, তারপর বলে ঠিক আছে বাছাই করবো, যদি খেলতে হয় খেলবো, বাছাই করবো, উঠতে যাবো, সমস্যা নেই, জায়গা তো আছে। কিন্তু আমার দরকার টিমের একটা প্রসেস, একটা দীর্ঘমেয়াদী প্ল্যান। আমি প্যানিক হয়ে শুধু জয়ের কথা চিন্তা করতে থাকি, কিন্তু দল কিন্তু দাঁড়াবে। কারণ ভাই এখানে একটা মাথায় আসতে পারছে যে ধরেন ওয়েস্ট ইন্ডিজেরও একটা ব্যাপার যাচ্ছে, হ্যাঁ তারা 2 দিন পর ক্লাইভ ল্যান্ডারকে ডেকে মিটিং করে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের এই সমস্যার একটা বড় একটা ব্যাপার হচ্ছে যে ফ্র্যাঞ্চাইজি তাদের প্লেয়ার অ্যাভেলেবিলিটি, এটা একটা বড় প্রবলেম, যে জিনিসটা ওয়েস্ট ইন্ডিজের মতো আর কেউ ফেস করে না, তাই না? কালচারটা এরকম না, এইটা ফ্র্যাঞ্চাইজি যত নাম তার চেয়ে বেশি হচ্ছে স্ট্রাকচার। না আমি স্ট্রাকচারটাও ওদের স্ট্রাকচারের ব্যাপারটাও, ডোমেস্টিকের কোনো খেলা যদি তুমি দেখো, তুমি রিসেন্টলি দেখছো কিনা, তুমি ঢাকা প্রিমিয়ার লিগের চেয়েও বাজে, খুব বাজে উইকেট খেলা। আরে সেটা তুমি ডোমেস্টিক কেন, শেষ অস্ট্রেলিয়ার সঙ্গে শেষ সিরিজের উইকেট, মানে তুমি চিন্তা করো একটা দেশে ডোমেস্টিক ব্যাটসম্যান কেন আসে না ওই দেশে, না ইন্টারন্যাশনাল ক্রিকেটেও খুব বাজে উইকেটে খেলা হয়, তাদের বেশিরভাগই খুব বাজে উইকেটে খেলা হয়, কিন্তু ওগুলা কেন, ওগুলা তো আছেই, ওগুলা তো ডেফিনেটলি আছে, কিন্তু ওরা মানে আমার মনে হয় সাইফুল যেটা বুঝে আছে যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ওরা, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তো অনেকটাই ক্ষতিগ্রস্ত করেছে, লাভ করেছে, কিন্তু ওরা মানে আমি যে জিনিসটা, হ্যাঁ সেরকম একটা কারণ আছে, তুমি যেটা বলতেছো সেই জিনিসটাও আছে। সো তাদের মধ্যে ওই ব্যাপারটা থাকে, তারা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতেও ঝামেলা হচ্ছে এখন, সেটা শুধু ছেলে মেয়ে সবার ক্ষেত্রেই, মানে এটা তো বোঝা যায় যে তাদের ওভারঅল একটা স্ট্রাকচার এরকম ছিল, তারপরেও তোর বেস্ট প্লেয়ারগুলোকে পাচ্ছে। হ্যাঁ, তারপরে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ তাহলে ফরওয়ার্ডেবল একটা আমার বেস্ট ভাই ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেট ব্যাটার কে সারওয়ানের পরে, সারওয়ান চন্দ্র লাগার পরে, কিন্তু অল ফরম্যাট খুঁজে এরকম পাওয়া যাচ্ছে না। এটা তো ভাই আজকে সমস্যা না, কারণ আজকে সমস্যা না, প্রি টি20 সমস্যা, সেটা তো অবশ্যই না ওইটা আরেকটা ব্যাপার হচ্ছে যে ধরো গেইল ওরকম কিছু একটা হতে পারতো, হ্যাঁ টি20 ওই জিনিসটার কারণে কিন্তু গেইলকে হয় নাই, তুই 2009-10 সাল থেকে
ব্রাভো যখন আসলো মানে ইংল্যান্ডে যে সিরিজটাতে ভালো করে 2006 না 5-6 সম্ভবত সিরিজটাতে মানে একটা গ্রেট অলরাউন্ডার টেস্ট অলরাউন্ডার আসতেছে এরকম কিন্তু একটা ইস্যু হয়েছে গ্রেট টেস্ট অলরাউন্ডার আসতেছে সে আলটিমেটলি 9 গিয়ে সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে 9 থেকেই তো শুরু 9-10 থেকে গেইল তো ব্রাভো পরে গিয়ে রাসেল বোলার এরা ক্যাপ্টেন ব্রাভো যখন ওয়ান টিমের ক্যাপ্টেন তখন তিনি কন্ট্রাক্টে নেই সো এটা এগুলোর কথা বলছি আমি যদি এখনো তুই শিমরন হেটম্যার কোন সিরিজে খেলবে না কেউ জানে না হ্যাঁ আছে পুরা তুই যদি ধর পুরান হেটম্যার এদের সবাইকে তুই পাস একটা সিরিজে হ্যাঁ পুরানের কি বয়স আমি কেন ওয়ান টিমে খেলবে না টি20 তে কি কখন খেলেন কখন না খেলেন সেটা তো ডিকক কে আবার ফিরে আসতে পাওয়েল খুব ভালো ওয়ানডে ব্যাটসম্যান হতে পারতেন কিন্তু এই যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এবং টি20 সো আমি বলছি তাদের যে রিসোর্স আছে এটাও যদি তারা জাস্ট ঠিক জায়গায় সবাই পেতো তাহলে কিন্তু বাংলাদেশ এখানে পাত্তা পেত হ্যাঁ রনি ভাই মানে না সেটা তো ওয়েস্ট ইন্ডিজ একটা ব্যাপার আছে আমি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে চলে গেলাম হ্যাঁ না ডিরেল হয়ে ওই দিকে চলে গেছে আমি বলছি যে তাদের তাও এরকম একটা ব্যাপার আছে যে যেটার সাথে তাদেরকে ট্যাকেল দিতে হয় ইংল্যান্ডে যেমন তাদের একটা ক্রেজি শিডিউল টেস্ট ওয়ানডে টি20 সো কখন কাকে ফিট করাবে তাদের অল রাউন্ডার প্লেয়ার কি পেসার সবকিছু তাদের মাথায় অ্যাশেজ ওয়ার্ল্ড কাপ হ্যান ত্যান ইন্ডিয়া সিরিজ তাদের তো সব সিরিজই বিগ সিরিজ নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া মিলে 40 জনের মনে হয় সো মানে আমি বলতেছি যে সবারই এরকম কিছু একটা ব্যাপার আছে বাংলাদেশের এই পর্যায়ে আসার পেছনে আসলে কোন জিনিসটা তোমাকে হিট করতেছে টু মাস টি20 রিসেন্ট তুমি তো সেই টি20 মানে যখন তুমি তাহলে তুমি এটা কম খেলতে আগে আমি বলি তুমি ওই জেনারেশন সাকিব ভাইরা তখন ওনারা কম খেলতো তারা খেলতো ওডিআই তাদের মেইন স্কিল সেট ছিল ওডিআই তারা ওয়ানডেটা খেলতো ইভেন টেস্টটাও কিন্তু ওয়ানডের মতো তাদের ওয়ান এই কারণে তারা ইভেনচুয়ালি একটা লম্বা টাইম ওই একটা ফরম্যাটে ফোকাস দিয়ে দে গট আপস্কিল করে ওই ফরম্যাটে তাদের ক্লিনিক্যালটা তোমার দেশে আমরা ফরম্যাট কখনোই শিফট ভালো খেলি না ফরম্যাট শিফট তোমাকে তুমি যখন এই জিনিসটা পাচ্ছো না তোমার যখন টি20 তে তুমি দেখতেছো যে টি20 স্কিল সেট আমি বলি যে ভাই হচ্ছে তোমার টেস্ট টিপটা আলাদা আমি বলি এটাই তো তাহলে আলোচনা শুরুতেই বললাম যে ফরম্যাট ওয়াইজ প্লেয়ার তাহলে কেন নয় তাই না কারণ দিন শেষে ওয়ানডে বা 50 ওভারের ফরম্যাটটা আপনি তখনও বুলু ভাই নান্নু ভাই আকরাম ভাই কথা বলতেছেন কারণ ব্যাপারটা তখন থেকে করতে হবে কি করবে টিম ম্যানেজমেন্ট ক্রিকেট অফিস এখন বুলু ভাই বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন ফাইন তার অনেক প্ল্যানের কথা আছে আমার সঙ্গে কথা হচ্ছে তিনি অনেক প্ল্যানের কথা বলেছেন সবগুলো যদি করতে পারেন অর্ধেক করতে পারলেও খুবই ভালো কিন্তু এগুলো সব লং টার্ম সেগুলো খুবই জরুরি করতে হবে বাংলাদেশ ক্রিকেটে কখনো হয় না এগুলো করতে হবে কিন্তু বাংলাদেশের বাস্তবতায় ন্যাশনাল টিম নড়ে গেলে সব নড়ে যাবে তো এখানেও কিন্তু জোর দিতে হবে এখন আমি ওইদিকে দিতে গিয়ে এদিকে আবার কিছুই দিলাম না হবে না ওইটা কিন্তু একটা ব্যালেন্স দরকার তো ওইটাও ঠিক করতে হবে ওই প্রসেসগুলো চালু করতে হবে তৃণমূলের যত প্ল্যান আছে তার ন্যাশনাল টিমকে ঘিরেও তার কিন্তু স্পেসিফিক প্ল্যানটা লাগবে সেটা ক্রিকেট অফিসের দায়িত্বে এখন ফাহিম ভাই আছেন শুধু ফাহিম ভাই হলেও হবে না ফাহিম ভাইকে করতে হবে টিম ম্যানেজমেন্টকে নিয়ে বসে কোচ ক্যাপ্টেন বোর্ড সবাই মিলে ঠিক করতে হবে যে ন্যাশনাল টিমকে আমরা হ্যাঁ ঠিক আছে ওয়ানডে টিমকে 2 বছর পরে কোথায় দেখতে চাই আমি টি20 টিমকে হ্যাঁ সামনে ওয়ার্ল্ড কাপে কি অবস্থা তারপর সামনে ওয়ার্ল্ড কাপের পরের ওয়ার্ল্ড কাপের আগে আমি কি করবো টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে আমি কি করতে চাই আমি শিওর যে আলোচনা হয় নাই কারণ দিন শেষে ন্যাশনাল টিম তো হচ্ছে সিনেমার মানে পর্দায় তুমি যেটা দেখো সেটার মতো সেটা এন্ড প্রোডাক্ট তাই না সেটা দেখেই তুমি জাজ করবা কিন্তু এর পেছনে কি গল্প সেটা সবসময় তোমার জানার দরকার নেই যদি ওইটা হ্যাঁ যদি ওইটা খারাপ তোমার লাগে তখন তুমি দেখবা যে গল্পটা কে লিখছে টেকনিশিয়ানের হয়তো এই কেউ যারা আরো প্রো লেভেলে তারা হয়তো ক্যামেরার এই কাজটা ভালো ছিল না ব্যাকগ্রাউন্ড মিউজিক যাই কি দেখছে দেখি এবারে বললাম আর কি তো ব্যাপারগুলো এরকম আমি বলছি যে ওয়ান ডেতে ধরেন লিস্টে আমাদের কথায় ঢাকা প্রিমিয়ার লিগ যেটাও একটা অদ্ভুত ব্যাপার যে দেশের সবচেয়ে বড় ডোমেস্টিক কম্পিটিশন হয় শুধু একটা শহরের ক্লাব যেটা মোস্ট মানে এটা যেটা আমরা খেলি ঢাকা প্রিমিয়ার লিগে এটা খেলার না খেলা মানে আমার কাছে এখন পয়েন্টটা হচ্ছে তাহলে তারা কেন মানে এনসিএল টি20 এর মতো করা উচিত এনসিএল ওয়ানডে কাপ কেন নয় হ্যাঁ না মানে আগে ছিল তো আগে তো আপনি সব সময় এরকম কিছু বললে যেমন ধরেন ক্লাবের একটা ব্যাপার থাকে যে হ্যাঁ ন্যাশনাল প্লেয়াররা ওই জন্য শিডিউলের একটা ব্যাপার থাকে ওখানে তো আপনার দরকার নেই আপনি নতুন প্লেয়ারকে আনবেন হ্যাঁ এনসিএল টি20 হলো না এবং সেটা খুব মানে ভালো সময় হওয়া উচিত ভালো সিজনটা তো ভালো হয়ে যায় এবং সেই তো মার্চ এপ্রিলে গিয়ে ঢাকা লিগের মতো হলে খুব কঠিন কারণ একই সাথে এখন যেটা হয় কারণ ইংল্যান্ডেরও মানে আমরা যেটা বলি যে আমাদের হয়তো মনে হয় যে আমরা সারা বছর খেলতে পারি কিন্তু শেষে তো আসলে কয়েকটা মাস ব্যাপার আছে যে খুবই এক্সট্রিম থাকে আইদার ওয়ে তাই না ইংল্যান্ড বা ওরকম অস্ট্রেলিয়া তাদের সামার স্পোর্ট এই কারণে তারা কিন্তু ওটার মধ্যে সবকিছু ফিট করার জন্য অনেক কিছু করতে হয় হ্যাঁ একই সাথে এটা খেলতেছে ওটা খেলতেছে সবকিছু হচ্ছে আপনি ওরকম করবেন না কেন আমার ভাই প্লেয়ার রিসোর্স তো পারবে হ্যাঁ আপনি দিন শেষে বলবেন যে উইকেট নাই হেনতেন যে উইকেটে খেলাচ্ছেন সেই উইকেটের মান কি এত ভালো তাই না সেটা থেকে কি খারাপ হচ্ছে যেমন
পরশুদিনই আকবর আমাকে বলছিল যে এনসিএল এর টি-20 তে সবচেয়ে বড় তার আফসোসের জায়গা হচ্ছে বগুড়ার রাজশাহীতে খেলা না হয়। কারণ সে বলছে ভাই বগুড়ার উইকেট যেরকম ফ্যান্টাস্টিক ছিল স্পোর্টিং উইকেট, সিলেটে তো আলটিমেটলি গিয়ে সেই উইকেট তার পায় না, শেষে বৃষ্টি বৃষ্টি ওয়েদারের কারণে। তো যখন উইকেট তোমার এরকম ব্যাপার আছে সবকিছু, তুমি কেন করবা না একটা ভাই টুর্নামেন্ট খেলাতে কি ব্লাস্টের লাগে? সময় তোর ইয়া চলে না, তাদের ওয়ানডে কাপ চলে না, ওটাই বলতেছিলাম ভাই এখন, কারণ দিন শেষে তো তাদের শিডিউল ওরকম নাই, এর টাইম তো আর তারা ওই সামারকে এক্সটেন্ড করে বাড়াতে পারবে না, সেটাই। তাই না? তো আপনাকে এটা আসলে আপনার আরেকটা বাস্তবতায় আরেকটা শোয়ের আলোচনা, হ্যাঁ, বিশাল। কিন্তু না করে তো আসলে উপায় নেই, মানে কিছু না কিছু ক্ষেত্রে তো আপনাকে একটু দেখাতে হবে, পুল বাড়াতে হলে এগুলো করতে তাই হবে। না? এটা করতে হবে। সেটা ধরেন মানে দিন শেষে আমরা মাঝে মাঝে দেখি অ্যাসোসিয়েট গুলাও যেভাবে হয়তো এগুচ্ছে সবকিছু করতেছে, তাই না? তাদের খেলার বা তাদের প্ল্যানিং তিন ফর্মেটের ডায়লেমা মানে এই কারণে এসসিএস টি20 দেখতে অনেক মজা লাগে। হ্যাঁ সেটা তো অবশ্যই, কারণ তাদের তো ওই জিনিস ওয়ান ডে তেও তাদের ওরকম ব্যাপার এখন হয়, আমার কয়দিন পরে চিন্তা করতে হবে কিন্তু যে- তোমাকে টেস্ট স্ট্যাটাস তাহলে দিছে কেন? না, তো তোমাকে তো সেটা আজকে চিন্তা না, তুমি তাই না? 20 বছর আগে টেস্ট স্ট্যাটাস আমি ওটাই বলছি, তোমাকে দিছে কেন, তোমাকে দিছে কবে? সেটাই। তুমি এতদিনে তাহলে বললাম না, তাহলে কি করছো? তাই না? ব্যাপারটা তো এরকম, এনিওয়েজ প্রচুর কথা বললাম, কথা বলার সাথে আর দিতে সেটাই। দিন শেষে আর কিছু ভাই আর কিছু আলোচনা করতে Prediction না, দাও। এনসিএল এ আমরা বলি প্রেডিকশন তো বাংলা সিরিয়াল সেই হোক রান্না করলে সেই হোক। আমার মনে হয় সেই হবে একটা ম্যাচে তোর সেঞ্চুরি বা বড় করে দেবে। একটা দেশ Two hours for Bangladesh. একটা দেশ সমাজ তুলনা কবে জানি এখানে আরে কি হইছে এখানে একটা ওয়ানডেতে match। একটা দেশ সমাজ হ্যাঁ, আর 152 টি20 তে একটা সিলেটের মেয়ের অবস্থা খারাপ করে। তবে এটা যাই হোক তাই হোক, ওয়েস্ট ইন্ডিজ যদি একটা ম্যাচও জেতে মানে এটা তো তাদের জন্য একটা বড় ব্যাপার হবে, বড় ব্যাপার মানে তাদের ধরেন সামনের জন্য, কারণ যেহেতু টিমটা এমন একটা অবস্থায় মানে এরকম একটা বাংলাদেশকে বাংলাদেশের মাটিতে হারানো, বাংলাদেশ ওয়ানডেতে কি অবস্থা এটা তারা দেখবে না। তো তাদের মাথায় থাকবে যে মিরপুরে গিয়ে লাস্ট বাংলাদেশ সিজনে পাকিস্তানের সাথে জিতেছে তারা। না অবশ্যই নেপালের কাছে না বুঝতে ধরেন টি20 সবকিছু বাট মিলিয়ে আলটিমেটলি নেপালের কাছে হয়ে গেছে। এই ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ স্যার হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ